আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ইফতেখার ভাই কোথায়? ভাই ইফতিখার ভাই বোধহয় একটু আর্জেন্ট ফ্যামিলি একটা রিজনে মাঝখানে স্কিপ করছে আর কি। আচ্ছা আচ্ছা, আজকে লোক সংখ্যা এমনি কম মনে হচ্ছে আমাদের। কয়েকজন সিক আছে, 2 জন অসুস্থ, একজন তো কোভিড পজিটিভ। কার? যে সম্ভবত জান্নাতুল ফেরদৌস। কি অবস্থা? এমনি সুস্থ আছে তো? কোভিড পজিটিভ হলে হ্যাঁ, ওনার আবার বোধহয় শি ইজ অলসো এক্সপেক্টিং বেবি। শুনলাম আর কি, মিরাজ ভাইয়ের কাছ থেকে শুনলাম। এখন দেখা যাবে টেস্ট করলে যেই টেস্ট করবে তারই পজিটিভ পাওয়া যাবে। এটা অবশ্য ঠিক বলেছেন ভাই, এরকমই আর কি। We're all positive men. Okay. Then আমাদের so intuitive test case design possible sources কি কি হতে পারে? intuitive test ডিজাইন করার জন্য আমার টেস্ট বেস গুলা কি হতে পারে? কোন কোন ভাবে আমরা intuitive কেস চিন্তা করতে পারি? টেস্ট রেজাল্টস এন্ড দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স উইথ সিমিলার সিস্টেমস। তার মানে হচ্ছে আপনার এই সিস্টেমের উপরে টেস্টিং এর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি ইনটিউটিভ করতে পারেন। আপনার এক্সপেরিয়েন্স মানে এই না যে বয়স হয়ে গেছে, চাকরির বয়স 25 বছর হয়েছে বলে আপনি এক্সপেরিয়েন্স না। আপনি এমন হতে পারেন যে এই প্রজেক্ট জীবনে প্রথম দেখলেন, দিস ইজ নট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তারপরেও আপনার অন্যান্য প্রজেক্টের কিছু কমন ফিচার তো থাকেই, সেগুলোর উপর ভিত্তি করে আপনি নিতে পারেন, কিন্তু স্পেশাল কেসটা আপনি হয়তো পারবেন না। Possibly a predecessor of this software or other systems with similar functionalities. এরকম যদি কেস হয় তাহলে আপনার ইনটিউটিভ টেস্ট কেস ডিজাইন টেকনিক ইউজ করতে পারেন। ইউজার এক্সপেরিয়েন্স, সো ইনটিউটিভ টেস্টিং এর জন্য ইউজার এক্সপেরিয়েন্সটা ইম্পর্টেন্ট, যে আপনার এই সিস্টেমের অভিজ্ঞতা আছে, ব্যবহার করার অভিজ্ঞতা। ফোকাস অন অফ ডেভেলপমেন্ট, হোয়াট পার্টস অফ দ্য সিস্টেম উইল বি ইউজড মোস্ট। তো এখানে একটা ইনটিউশন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার সব জায়গা সমানভাবে ব্যবহৃত হবে না। কোনটা হয়তো জীবনে একবার ব্যবহার হয়, কোনটা হয়তো বছরে একবার হতে পারে, বাট কোনটা আছে একদম স্ক্রিন অন থাকে, ওইটা ছাড়া যেন সম্ভবই না। বিশেষ করে মোস্ট অফ দ্য ট্রানজেকশন, রেগুলার ট্রানজেকশন গুলা হচ্ছে ওই টাইপের। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে লগ ইন, না লগ ইন তো আমি দিনে একবার বা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে সারাদিন যত কাজ করব আমরা, যদি আমি সেলস এর লোক হই তাহলে সেলস ট্রানজেকশনটা সব থেকে বেশি ব্যবহার হয়। সো তার মানে যে সমস্ত জায়গাগুলো বেশি ব্যবহার হয় আমরা সেখানে কি ধরনের টেস্ট করতে পারি, সেই জায়গাগুলোকে টেস্ট করা। কারণ হচ্ছে আমি তো মেথডিক্যাল অ্যাপ্রোচে যাচ্ছি না, কারণ আমি সবগুলো টেস্ট কেস বানাইতে পারবো না। আমাকে যে 100% টেস্ট কাভারেজের জন্য যদি চিন্তা করা হয়, না, দিস ইজ নট দ্য এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং। বাট আমার এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে টাইম কম, বাজেট কম, আমার প্রেশার বেশি, বাট আমি যেন একটা ভালো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিফেক্ট রিডিউস করাতে পারি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, মোর সিরিয়াস ডিফেক্ট গুলা। ডেভেলপমেন্ট প্রবলেমস ক্যান বি ইনটিউটিভ টেস্ট কেস ডিজাইন টেকনিক্স। সেটা কি হতে পারে? আর দেয়ার এনি উইক পয়েন্টস অফ দ্য ডিফিকাল্টিজ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস? আপনি যে ডেভেলপমেন্টের যে ফ্রেমওয়ার্ক বা যে প্রসেস আছে, আর্কিটেকচার আছে, তার ভিতরে কোনো ঝামেলা যদি থাকে, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি ওখানে ইনটিউশন ইউজ করতে পারেন। হ্যাঁ, দেখা গেল যে আপনি কোন একটা পপুলার ফ্রেমওয়ার্ক ইউজ করছেন না, তার মানে পপুলার ফ্রেমওয়ার্ক ইউজ করলে অনেক কিছু দেখবেন যে ডিফেক্ট কম ধরা পড়বে, কারণ পপুলার ফ্রেমওয়ার্কের অনেকগুলো প্রবলেম সলভ হওয়া আছে, কারণ ইউজার কমিউনিটিতে বা ডেভেলপমেন্ট কমিউনিটিতে এগুলো অনেক কিছুই সলভ করা আছে। বাট এটা নতুন একটা, সেখানে কমিউনিটি বেশি নাই। যেমন
YII নাম শুনছেন? না স্যার, মানে কি? YII মানে হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ওহো, আচ্ছা, সরি সরি। তো পিএইচপির এর ফ্রেমওয়ার্কটা জাপানের কে যেন একজন বানাইছিল, তার কমিউনিটি লেভেলটা খুবই কম, মানে নাম্বার অফ ডেভেলপার আসলে ওয়ার্ল্ডে খুবই গুটি কয়েক আছে। এখন আপনি আপনার চিন্তা করছেন এই এটা দিয়ে করবেন, সো ইট ওয়াজ এ ব্যাড ডিসিশন। বাট আপনি সেই ক্ষেত্রে আপনি ইনটুইটিভ টেস্ট কেস করতে পারেন যে কি কি সমস্যা হতে পারে, যেগুলো সাধারণত অন্যান্য ফ্রেমওয়ার্ক অলরেডি অ্যাড্রেস করেছে, এটা পারবে না করতে, বা প্রবলেমে পড়লে হেল্প পাবেন না। এরর গেজিং ইন প্র্যাকটিস, এই যে আমি যেটা সাজেশন দিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে এরর চেক লিস্ট, চেক এরর লিস্ট, লিস্টটা তৈরি করে রাখা, লিস্ট পসিবল এরর্স and weight factors depending on the risk and probability of the occurrence. তাহলে রিস্ক কাকে বলে? রিস্কের ইকুয়েশনটা মনে আছে? হোয়াট ইজ রিস্ক? রিস্ক হচ্ছে রিস্ক ইকুয়াল টু probability of occurrence গুণ ইম্প্যাক্ট অফ ইচ অকারেন্স। প্রতিটা ঘটনাতে কত টাকার ক্ষতি হইতে পারে ওই রিস্কটা যদি এনকাউন্টার করে, এবং কতবার হতে পারে, গুণফলটা হচ্ছে আমার রিস্কের ভ্যালুয়েশন। তো রিস্ক ফ্যাক্টর বলে এটাকে, ওয়েটেড অফ দ্য রিস্ক ফ্যাক্টর। তো এই রিস্ক ফ্যাক্টর একটা ইয়ে থাকবে, আমাদের লিস্ট থাকবে। টেস্ট কেস ডিজাইনটা কি হবে? ক্রিয়েটিং টেস্ট কেসেস এইমড এট প্রডিউসিং দ্য এরর্স অন দ্য লিস্ট। ওই যে লিস্ট আমার যেটা আছে এক্সপেরিয়েন্স লিস্ট, সেই লিস্ট ধরে ধরে আমি টেস্ট করে রাখবো। and prioritizing the test case by their risk value. তাহলে আমার রিস্ক ভ্যালুটা কেন লাগছে? কারণ আমি যে লিস্টটা আছে সেই লিস্টটার মধ্যে কোনটা রিস্ক কোনটা বেশি, এটা তো আমি আগে থেকে জানবো না। এই অর্গানাইজেশনে এই প্রজেক্টের জন্য রিস্ক ডিফারেন্ট হতে পারে, রিস্ক অ্যাসেসমেন্ট ওদেরটা হচ্ছে অন্যরকম হতে পারে। সো আমার যে লিস্ট আছে এরর লিস্ট, সেই লিস্টটা ধরে আমি দেখবো, প্রায়োরিটি সেট করব হচ্ছে রিস্ক ফ্যাক্টর দিয়ে, তাহলে একটা টেস্ট কেস ডিজাইন দাঁড়াবে। আপডেট দ্য এরর লিস্ট অ্যালং উইথ টেস্টিং। সো এটাকে আপডেট রাখা, যখন আপনি এটা ইটারেটিভ প্রসিডিউর, আপনি যত প্রজেক্ট করবেন এই লিস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, রিভাইজ হবে, নতুন নতুন লিস্ট এক্সপেরিয়েন্স যোগ হবে আপনার ওখানে। হ্যাঁ, এবং এই ডকুমেন্টটাতে আপনি কিছু অ্যাডিশনাল কাজ করে রাখতে পারেন ফর ইওর বেটারমেন্ট। সেটা হলো যে যে প্রবলেমস গুলা বা এরর্স গুলো আপনি পেয়েছেন এবং অতীতে তার সলিউশনটা কি হয়েছিল, তাহলে সব থেকে ভালো ডাটাবেজ হয় যে জানেন যে এই প্রবলেমটা হলে আপনি সাজেশন দিতে পারেন, তুমি এভাবে করো, সলভ করো। কারণ আপনি সলভ করেন না এর আগে, ডেভেলপাররাই করছে, বাট ইউ হ্যাভ কালেক্টেড দ্য সলিউশন, যে অ্যাপ্রোচটা কি আসলে, এই প্রবলেমটা হলে কিভাবে সলভ করা হয়েছিল এর আগে, তার একটা গাইডলাইনটা থাকবে। আপনারা কি এইচপি বাংলাদেশে যারা ভেন্ডর আছে তাদের এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, সাধারণত যে কয়টা ভেন্ডর আছে বাংলাদেশে তাদের একটা ডেটাবেস দিচ্ছে জানেন এইচপি। সেই ডেটাবেসটা হচ্ছে মেইনটেনেন্স করার জন্য, যে কোনো সার্ভিস সেন্টারের জন্য ওই ডেটাবেসটা কি করেছে, ওদের হচ্ছে এরর ডেটাবেস আছে, ডিফেক্ট ডেটাবেস। এই পর্যন্ত এইচপির ল্যাপটপে বা এইচপির প্রোডাক্টে যত ধরনের প্রবলেম হয়েছে তারা ওখানে ইনপুট দিয়ে রাখছে, এবং তার সলিউশনটা এর আগে কিভাবে হয়েছিল সেই সলিউশনটা ওখানে দেওয়া আছে। যার ফলে এখন আপনি ল্যাপটপটা নিয়ে যাবেন, আপনার প্রবলেমটা শুনে ডাটাবেসে সার্চ দেয়, সার্চ দিয়ে দেখে এর সলিউশনটা কি, দুম করে সেই সলিউশনটা দিয়ে দেয়। আপনি জানেন যে কত পাওয়ারফুল একটা কাজ হয়েছে। সো আপনারাও এরকম একটা ডেটাবেস তৈরি করে রাখতে পারেন, যেটা প্রবলেমস এবং তার সলিউশনস, যাতে আপনি সাজেশন দিতে পারেন। আপনি সলভ করবেন না, তাদেরকে দেবেন প্রোগ্রামারদের। প্রোগ্রামাররা বলবে যে হি ইজ নট অনলি আর টেস্টার, হি ইজ এ গুড মেন্টর। বুঝতে পারছেন? বলবে যে গাইডলাইনও দিতে পারে ভালো, তার মানে হিউজ এক্সপেরিয়েন্স আছে তার ডেভেলপমেন্টের।
স্যার কিন্তু বাংলাদেশে তো এই গাইডলাইন গুলো দিতে চায় না ডেভেলপাররা। আচ্ছা, আমাদের আমাদের প্রবলেমস গুলো থাকবে, আমাদের এক একজনের পার্সোনালিটি উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এগুলাকে অ্যাকোয়ার করা। আপনি হয়তো পারেন নাই, আর একজন পারতে পারে। স্যার আমরা আমরা কারেন্ট একটা প্রজেক্টে কাজ করতেছি, অবশ্য ডেভেলপার সব বাইরের, ইন্ডিয়া, ওই অস্ট্রেলিয়া না না, বা আমি এটা আমি জেনারেলাইজ একটা কথা বলছি, সেটা হলো যে আমাদের দিতে চায় না, ঠিক আছে। আপনাকে তো অনেক কিছু দিতে চায় না, কিন্তু একজন পেশেন্ট ডাক্তারকে কিন্তু বডিটা দিয়ে দেয় যে কাটেন আপনি। তাহলে হাউ টু অ্যাপ্রোচ, কিভাবে, হোয়াট ইজ দ্য মোটিভেশন? আমি 2008 সালে আমার মাকে বাইপাস সার্জারি করার দরকার হয়ে গেছিল, তখন আমি অ্যাপোলো হসপিটালে, এক ইন্ডিয়ান ডাক্তার ছিল আতর সন্দীপ জি, ওই যে দেবী শেঠির স্টুডেন্ট। তো আমি ওনার কাছে গিয়ে এনজিওগ্রামের রিপোর্ট গুলা নিয়ে গিয়ে বললাম, আমি সব খুলে বলছি, দেখেন আমার আব্বা ক্যান্সারে মারা গেছে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য, আমি আমার মাকে হারাতে চাই না। সো আমি একদম ইন্ট্রোডাকশন এরকম দিয়েছি। তো উনি আমাকে রিপোর্ট দেখে বললো যে আপনার মাকে নিয়ে আসেন। তা আমি বললাম যে ওনাকে জানালে তো রিস্ক হয়ে যায় না ব্যাপারটা। তা আপনি বললেন না, ওনাকে জানাতেই হবে, আমি কি করব সেইগুলো আমি এক্সপ্লেন করব, এবং ওনাকে আমি ইনক্লুসিভ করব এটার সাথে, এবং উনি আমাকে দেখবেন অপারেশন করার জন্য রাজি হতে হবে, আদারওয়াইজ অপারেশন করা যায় না, কারণ পোস্ট অপারেটিভ রিয়াকশন বাজে হয়ে যাবে, তখন ডিজাস্টার হয়ে যেতে পারে যদি না জানিয়ে কাউকে অপারেশন করা হয়। কোনো একটা পেশেন্টকে না জানিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া দিলে আপনি সেই পেশেন্ট পোস্ট অপারেটিভে মারা যেতে পারে। এই জন্য ইনক্লুড করতে হয়। এবং এত সুন্দরভাবে, মানে আমার আসলে ওইটা বলতে গেলে চোখে পানি চলে আসে, যে আসলে ডাক্তার দেখেছি আমি, বাংলাদেশে অনেক ডাক্তার দেখেছি, মানুষ ডাক্তার দেখেছি, আমি কসাই ডাক্তারও দেখেছি। তো উনি পোস্ট অপারেটিভ রুমে, মানে অপারেশন থিয়েটারের পাশে যেটা রুম ছিল ওখানে নিয়ে গেলাম মাকে। তো একটা বেডে শোয়ানোর পরে আমি পাশে দাঁড়ায় আসছি, তো ডাক্তার হিন্দিতে কথা বলছে, আমি হিন্দি বুঝি কিন্তু হিন্দিতে বলতে পারি না, আমি আবার মাকে বাংলায় বুঝাই দিচ্ছি এরকম, মাও কিছুটা হিন্দি বুঝে। তো ওনার উনি ঠিক মার পা ধরে হাঁটু গেড়ে বসলো, জানেন, একজন ডাক্তার, সে জাস্ট হাঁটু গেড়ে মার পায়ের কাছে বসলো, বসে বললো যে আমি আপনার আর একটা ছেলে, আপনার একটা ছেলে, তো আমিও আপনার ছেলে। আপনি জানেন যে পরিবেশটা কি হলো তখন? এই জন্য বলছি যে আপনাকে কেউ কিছু দিতে চাই না, মানে এই না যে আপনি হাল ছেড়ে দেবেন, আপনাকে আসলে বুঝতে হবে যে হাউ টু গেট, কিভাবে নিতে হয়। আমি যখন ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট, আমার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেটা হচ্ছে অল দ্য হার্ডওয়্যার সফটওয়্যার যা আছে আইসিটির একটা অ্যাসাইনমেন্ট। এখন তো ডাটা কই পাবো, তখন গুগল নাই, তখন ইয়াহু, সাইবার ক্যাফে নাম ছিল এরকম, মানে কয়েকটা ঢাকা শহরে আছে, কিন্তু পয়সা দিয়ে করতে হয়, জানি না কিভাবে করতে হবে, কোনো অ্যাকাউন্ট নাই, কিছু নাই, সার্চ করবো কোথায়, কি করা যায়? আমরা একটা বুদ্ধি করলাম, আমি করলাম কি, একটা ভাব নিলাম, ঢুকলাম একটা কম্পিউটার সেন্টারে, প্রথমে গেছি ড্যাফোডিলে, গিয়ে বললাম যে আমাকে অমুকজন পাঠিয়েছে, আপনারা কি করেন, আমার একটু রিপোর্ট করতে হবে, আসলে ভেতরে আসলে কিভাবে কাজ হয় সার্ভিস সেন্টারে, এমন একটা ভাব নিয়ে বললাম না, তারা আমাকে ঢুকায় চাটা খাওয়ায় একাকার অবস্থা, সমস্ত লিটারেচার টিটারেচার দিয়ে, তখন এগুলো সমস্ত হার্ডওয়্যারের জিনিসপত্র যত পেপার চেপার আছে সবগুলা দিয়ে প্যাকেট করে আমাকে, মানে সে খুশির চোটে দিছে, যে না এমন একটা লোক আসছে, হ্যাঁ, ওই লোককে স্যাটিসফাই না করতে পারলে তো আমার বিপদ হয়ে যাবে। আর দেখেন এখানে এই টিপসটা করলাম। এরপরে গেলাম হচ্ছে 27 নম্বরে, গেটওয়ে নামে একটা কম্পিউটারের হার্ডওয়্যারের ইয়ে ছিল, কোম্পানি ছিল, 27 নম্বরের ওই দিকে, কি বলে, শঙ্করের দিকে। ওখানে আমরা গেলাম তিনজন মিলে, তিনজনকে বললাম যে আসলে আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা একটা প্ল্যান করেছি, প্ল্যানটা হচ্ছে যে আমরা পাস করার পরে আমরা একটা ট্রেনিং সেন্টার দেব। সো ট্রেনিং সেন্টারটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা অতটা ভালো করে জানি না কম্পিউটারের দাম কেমন না কেমন। তো ধরেন 100টা কম্পিউটারের যদি আমি একটা বাজেট করতে চাই, তাহলে কেমন হতে পারে বলেন তো, আমি আসলে বুঝি না, কিন্তু আমাকে ভালো করে বুঝাই দিতে হবে।
আপনি বলেন কাস্টমার মনে করে আমাদের ভিতরে নিয়ে গিয়ে এসি রুমে বসায় খাওয়ায় দাওয়ায় যা বুঝানোর বুঝাইলো, জিনিসপত্র দিয়ে ইকুইপ করে ছেড়ে দিয়েছে। আমি স্টুডেন্ট তখন ফার্স্ট ইয়ারে। রোহিন বুঝতে পারছেন কি করছি আমি? জি স্যার। টর্পেডের মতো ঢুকতে হবে, নিয়ে চলে আসতে হবে, আপনাকে আনন্দ সহকারে দিয়ে দেবে সব। আন্ডারস্ট্যান্ড? জি স্যার বুঝছি। আপনাদের ওই যে অ্যাকাউন্টস ইমপ্লিমেন্টেশনের গল্পটা বলছিলাম না ড্যাফোডিলে, জি না স্যার, বলেন নেই। এই কি ব্যাপার আপনাদের ওই দুইটা ব্যাচ একসাথে চলতেছে তো মাঝে মাঝে ওভারল্যাপ হয়ে যায়। আমার আসলে প্রথম যে অভিজ্ঞতাটা হয়েছিল 2000 না, হ্যাঁ 2001 সালে প্রথম ইআরপি সলিউশন লঞ্চ করে আমি ঢাকাতে। তখন 2001 থেকে 3 পর্যন্ত আমি এমন দাপটের সাথে ইয়ে করছিলাম, সফটওয়্যার ইমপ্লিমেন্ট করছিলাম ঢাকাতে, যে ট্যালি আমার সাথে পেরে উঠতেছিল না। আপনি মনে করেন ট্যালির সাথে ডিফিট দেওয়া। তখন আমি নতুন, প্রথম ইআরপি লঞ্চ হয়েছে ঢাকার মার্কেটে, তখন প্রশিকার 1 প্রো আছে খালি, ডাটা হেডের 1 লাইন ছোট। আর আমি তখন বানালাম 2001 সালে ন্যাপ নামে একটা অ্যাকাউন্টিং ইনভেন্টরি সেলস পারচেস মিলে একটা ইআরপি সলিউশন। সবাই তখন ট্যালি বলতেই পাগল। তো আমি এনার্জি প্যাক তো নাম শুনছেন, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং কনসাল্ট, এনার্জি প্যাক, হ্যাঁ এনার্জি প্যাকের 2টা কোম্পানির ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়ে ফেলেছিল ট্যালিকে। আমি প্রেজেন্টেশন দেখিয়ে ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করাইছি। নট অনলি আমি প্রাইস কম দিই নাই, কিন্তু ট্যালি থেকেও বেশি প্রাইসে সেল করছি ওদের কাছে। নাহিদ কটন গ্রুপ পার্তাই দেবে না মানে, বুঝতে পারছেন? 18 নম্বরের সিরিয়ালে রাখছে আমাকে, আমি প্রেজেন্টেশন দিতে যাব 18 নম্বর সিরিয়ালে। সব দেখার পরেও এমন ভাব যে ওখানকার যে ডিজিএম আছে ফাইন্যান্সের, সে পুরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে হেলান দিয়ে বসে আছে বোর্ডরুমে। আর আমি প্রেজেন্টেশনে কথা বলতে বলতে সেই লোক দেখি খাড়া হয়ে বসলো। ও এটাও করা যায়, ওটা করা যায়, বললাম হ্যাঁ এভাবে করা যায়, একদম লাইভ দেখাচ্ছি বারবার। তারপর সে সামনে ঝুঁকে গেল। তা আমি তো বুঝতে পারছি যে আমি তো কিনে ফেলেছি তাকে। পরে ওয়ার্ক অর্ডার আমরা পেয়েছি। তারপরে হচ্ছে আপনার কি বলে ওটার নাম কি, সুবাস্তু টাওয়ারে যে ছিল কি কনসোর্টিয়াম লিমিটেড, আরে ভুলে গেলাম, ফুরকান ভাইদের কোম্পানি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, নাম শুনছেন না? স্পেকট্রামে আমি তখন আমি যে সফটওয়্যারটা তৈরি করেছিলাম, যে কোম্পানি, সেই কোম্পানি অলরেডি পড়ে গেছে। আর ঢাকার মার্কেট থেকে ট্যালিও চলে গেছে, পালাই গেছিল। 2003 থেকে 5 পর্যন্ত ট্যালি ঢাকার মার্কেটে ছিল না। আমার এক ক্লায়েন্ট বলছিল ট্যালি আমাকে সাথে ঢাকার মার্কেটে, তুমি কি রিসেলারশিপ নেওয়ার জন্য আমি কি করবো? আমি বললাম যে নেন, আপনার তো ব্যবসা হবে। ও দূর বাদ দেন, আপনি ট্যালি, এই সফটওয়্যার কাছে ট্যালি টিকে, এরকম এই পর্যায়ে গেছিলাম। সো টর্পেডোর মতো ঢুকতে হবে। স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট আমার সফটওয়্যার দেখছে, কারা দেখছে জানেন? আইসিএম এর প্রেসিডেন্ট, আইসিএম এর সাবেক প্রেসিডেন্ট সিলেক্ট করছে 20টার ভিতরে দিস ইজ দ্য পারফেক্ট সফটওয়্যার। সো 1-to-1 কি ইয়ে হয়েছিল, স্পেকট্রাম বনাম রাশেদ করিম ডিড, জানেন? কারণ তখন আমার কোনো কোম্পানি ছিল না। এই জন্য বলছি যে আপনি আসলে হাউ টু অ্যাপ্রোচ, আপনাকে বের করে নিয়ে আসতে হবে কাজ। স্যার এইগুলো যখন আপনি করছিলেন তখন কি মানে 3জন মিলেই এইগুলো করছিলেন? আমি যখন ওটা করেছিলাম, আমি তখন সেকেন্ডারি স্টুডেন্ট মাত্র। প্রথম সফটওয়্যারটা আমি যখন তৈরি করি, আপনি বিশ্বাস করবেন, আমি প্রথম কাজে শুরু করি সিস্টেম হিসেবে জয়েন করেছি, আমি প্রোগ্রামার হিসেবে জয়েন করি নাই। মানে আমার প্যাশনেট ছিল আমি হচ্ছে সিস্টেম ডিজাইন করব। প্রোগ্রামিং তো সহজ কাজ, ওই কাজ করে আর টাইম নষ্ট করা দরকার আছে? আমি যে কোনো বিজনেস সিস্টেম আপনি যদি আমাকে এখন বলেন, আমি অন দ্য ফ্লাই ডাটাবেস ডিজাইন করে ফেলতে পারি পুরো হোল ইআরপির। সো
আমার ওই ওই ধরনের এক্সপিরিয়েন্স আছে। হুম। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে ক্লুটা ভুলে গেলাম, যে শুরুটা করলাম কেন? স্যার ওই যে ইয়া বলছিলেন ইআরপির অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট, অ্যাকাউন্টস। হ্যাঁ অ্যাকাউন্টস ইমপ্লিমেন্টেশন। তো আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল 2001 সালে। সাভারে সিডিডি একটা এনজিও আছে, ওই এনজিওতে অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট করতে আমার 2 বছর সময় লাগছে। কোনোভাবে অ্যাকাউন্টেন্টকে বাগে পাইতেছিলাম না আমি, খালি পেঁচাই, খালি লোকটা পেঁচাইতে 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 মানে যাচ্ছে তাই করছে। আর সব থেকে দ্রুত গতিতে করছে হলো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, মাত্র 1.5 মাসে ফুল সিস্টেম ইমপ্লিমেন্টেশন। বাট দ্যাট ওয়াজ এ নাইস এক্সপেরিয়েন্স। এবং এটা ওই যে পার্সোনাল অ্যাট্রিবিউটের সময় আমি সাধারণত বলি, এটা সম্ভবত আসবে 5th চ্যাপ্টারে, যে জন্য বলা হয় নাই। তো বিষয়টা হচ্ছে কি, এখন বলে রাখছি, 5th চ্যাপ্টারে গিয়ে আর বলবো না এটা, হ্যাঁ তখন আমি বলে দেবো যে ওই গল্পটা। সেটা হচ্ছে আমাকে সবুর খান বলতেছে যে তোমাকে মনে হয় কোঅপারেট করছে না কেউ, না? আমরা, না স্যার করতেছে। ও তো কই, আমি তো দেখতে পাচ্ছি না অ্যাকাউন্টস, আমি কোনো রিপোর্টই পাই না। তো আমি বললাম যে স্যার আমি জাস্ট আমি আমি গুছাচ্ছি, হয়ে যাবে ইনশাল্লাহ। মানে তুমি আমাকে বলো, কিন্তু তুমি যদি কেউ ডিস্টার্ব করে আমাকে বলবো, আমি সাইজ করে দেবো। আমার না স্যার, আমি অলরেডি 9 ইয়ার্স অ্যাকাউন্টস ইমপ্লিমেন্টেশন করার এক্সপিরিয়েন্স হয়েছে আমার তখন। আমি এই যে 2009 সালে কথা বলছি। তা আমি, এটা ব্যাপার না স্যার, করে ফেলবো, দেখেন কি করে। আমি যেভাবে বলবো সেভাবে আপনি রেসপন্স করেন, তাহলে হবে। তো একদিন আমি করলাম কি, ফাইন্যান্স ডিরেক্টর কাছে গিয়ে বললাম যে 1 মাসের ভাউচার গুলো সব দিয়ে দেন আমারে, আমি ইনপুট দিয়ে, সফটওয়্যার তৈরি হয়ে গেছে, ইনপুট দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে রিপোর্ট গুলো সব ঠিক আছে কিনা। তো আমার প্রোগ্রামারকে দিয়ে ইনপুট দেওয়াইছি, দেওয়ানোর পরে পুরো রিপোর্ট গুলা প্রিন্ট করে নিয়ে সাবমিট করলাম। ওখানে যে এক্সপার্ট আছে অ্যাকাউন্টসের, কোনো ভুল ধরতে পারে নাই, 100% অ্যাকুরেট। এটা অঙ্ক। এখন বললাম যে আপনি একটা লোক দেন, ট্রেনিং দিয়ে দিই। তো উনি দেয়, আসে আসে না, এরম করতে থাকে। তা আমি তো বাগে পাচ্ছি না, আমি ইন্টেনশন বুঝছি ওরা করতে চাচ্ছে না। মানে হচ্ছে অ্যাকাউন্টস যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে তো অ্যাকাউন্টস এর ডাটা ভিজিবল হয়ে যাবে টু দ্য চেয়ারম্যান, বুঝতে পেরেছেন? তখন আসলে পজিটিভলি করতেছিল উনি, সেটা আমাদের চেয়ারম্যান স্যারের যে ইয়েটা ছিল, অ্যাটিটিউডটা ছিল, যদি দেখে টাকা আছে 1 কোটি ও 2 কোটি টাকা খরচ করে বসে থাকবে, তো তখন দেখা যাবে একটা রিস্কের মধ্যে পড়ে যাবে কোম্পানি, স্যালারি দিতে পারবে না, রিস্ক মানে ক্রাইসিস তৈরি করবে। ওই জন্য উনি ইমপ্লিমেন্টটা করতে চাচ্ছিল না, বাট আমাকে তো করতেই হবে। আমি কি করলাম, ডিপ্লোমেটিক একটা চাল দিলাম। কি কি বললাম, আমি ওইখানকার যে সেকেন্ড ম্যান অফ দ্য অ্যাকাউন্টস, তাকে বললাম যে ইমরান ভাই, আপনি তো কাজ করছেন দেখতে পাচ্ছি, আমিও কাজ করছি, কিন্তু চেয়ারম্যান স্যার বিশ্বাস করছে না দুইজনকেই। মনে করে আমি ফাঁকি দিচ্ছি, আপনিও ফাঁকি দিচ্ছেন। উনি তো, না আমি তো সব করতেছি, দেখেন 2001 সালের ভাউচার আমি ইনপুট দেওয়া শুরু করছি। 2009 সালে কথা বলতেছি আমি, 2001 সালে ভাউচার ইনপুট দেওয়া শুরু করছে। 1 মাসের ভাউচার ইনপুট দেয় 1 মাসে। তার মানে জীবনেও কোনোদিন ওই যে মূলা ঝুলায়, যেমন গরুর সামনে রেখে দিলে, লাঠির মাথায় মূলা ঝুলায় রেখে দিলে, দৌড় দিলে জীবনেও মূলা ধরতে পারবে না, এই অ্যাপ্রোচে গেছে ওরা, বুঝতে পেরেছেন? প্রতি মাসে 1 মাসের ভাউচার ইনপুট করে। তার মানে 2001 সালের পুরো ভাউচার ইনপুট শেষ হবে যখন 2010 সাল হয়ে যাবে। তার মানে সব সময় 9 বছরের একটা গ্যাপ থেকে যাবে। জীবনে কোনোদিন রিপোর্ট পাবে? পাবে না। তা আমি কি করলাম, সেই সময় একটা আসছিল, সাপ্লায়ার আসছিল। তো আমি বললাম যে দেখেন, ওই যে ভাউচারটা আপনি প্রোফর্মা ভাউচারে সে কলম দিয়ে লিখতেছে, ভাউচারটা পেমেন্ট ভাউচার, আপনি এক কাজ করেন, এইটাই ভাউচারটা ইনপুট দিয়ে দেন, ইনপুট দিয়ে প্রিন্ট করেন, করে চেয়ারম্যান স্যারের কাছে পাঠান, তাই স্যার অ্যাটলিস্ট দেখতে পাবে ভিজিবল কিছু, যে না কাজ করছে লোকজন। তোর বল, আচ্ছা ভালো বুদ্ধি, কিন্তু যে সফটওয়্যারে ভাউচারের সিরিয়াল নাম্বার উল্টা পাল্টা হয়ে যাবে। আর আমি যে বাদ দেন সিরিয়াল নাম্বার, সিরিয়াল ডাটাবেস তো আমার হাতে, সিস্টেম বানাইছে আমার কাছে, মেইনটেনেন্স সবকিছু আমার কাছে, সিরিয়াল কোনো ব্যাপার না, সব ঠিক করে দেবো। তো উনি ব্যাস করে ফেললো। তো চলে যাচ্ছে, ভাউচার নিয়ে একজন স্টাফ পাঠায় দিছে। যখনই বের হয়ে গেছে রুম থেকে, আমি চলে আসছি আস্তে করে, দিয়ে সবুর খানকে ফোন দিলাম,
ফোন দিয়ে বললাম স্যার আপনার কাছে সফটওয়্যার ইনপুট দেওয়া ভাউচার যাচ্ছে, আপনি প্রচন্ড খুশি হবেন, খুশি হয়ে বলবেন এখন থেকে সফটওয়্যার ইনপুট করা ভাউচার ছাড়া আমি সাইন করব না। সবুর খান তো চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বসে, এই তোমার তো অনেক বুদ্ধি। আমরা বুদ্ধি বাদ দেন, আপনার কাছে যাচ্ছে এই মুহূর্তে, আপনি এগুলো বলেন। একদম কাকাতুয়ার মতো আমার কথাগুলো যা বলেছি তাই বলেছে। কারণ হচ্ছে তার কিছুক্ষণ পরে ফাইন্যান্স ডাইরেক্টর ফোন দিয়ে কয়, চেয়ারম্যান স্যার এগুলা বললো আমাকে, আমি কি করবো, আমি কি চাকরি করবো না ছেড়ে দেবো? তা আমি বললাম স্যার আপনার কোনো সমস্যা নাই, আমি স্ট্যান্ড বাই আপনার প্রবলেম সলভ করার জন্য আমি টিম রেডি করে রাখতেছি, এনি টাইম আপনি খালি বলবেন যে আমার এই সার্ভিস দরকার। অনলি 1.5 মাসের মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি জানেন, অনলি 1.5 মাস। সো বিষয়টা কি, আপনাকে ডিপ্লোম্যাটিক ইনস্টিং তৈরি করতে হবে ফর দ্য গুড থিং। এমন না যে আপনি কুটনামি করতে বলছি আপনাকে, ঘোষাটিকে বেগমের মতো বলছে না। ভালো কাজের জন্য আপনাকে কিছু চাল দিতে হবে, সেই চালটা বুঝতে হবে সেটা কোন চালটা দিলে কারো কোনো ক্ষতি হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমি যা করেছি কারো ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু করি নাই। আমি সবুর খানকে বলি নাই যে তার চাকরি নট করে দেন, আমি তো অ্যাপ্রোচ যেতে পারতাম যে স্যার আমার কথা শুনে না। কি করেছি, আমি বলছি যে স্যার লুক অ্যান্ড সি, স্যার জাস্ট আমাকে দেখেন, আমি 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 করতেছি। আমি ওনাকে একটা কনফিডেন্স দিয়েছি যে আই নো হাউ টু ডু স্যার, because I have already 9 years experience only for accounting system implementation in any organization. আমি দুনিয়ার যে কোনো কোম্পানিতে অ্যাকাউন্টস ইমপ্লিমেন্ট করার মতো, আমি অ্যাকাউন্টসের সাথে কথা বললে ওরা মনে করে যে আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করার লোক, জানেন? বিকজ অফ আই হ্যাভ ডিজাইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, এটার জন্য। তো ওই জন্য বলছি রহিম, বিষয়টা হচ্ছে যে আপনাকে দিবে না, স্বাভাবিক, দিবে কেন আপনাকে, কিন্তু ইউ হ্যাভ টু মোটিভেট দেম ইন সাচ এ ওয়ে, তারা দেওয়ার জন্য যেন ছুটে বেড়ায়, আপনাকে খুঁজবে যে কই কখন দেবো বলেন তো, একটু নেন না। কিসে দেবো, সফট কপি দেবো না হার্ড কপি দেবো, কি দেবো বলেন? ওই ওই পলিসি গুলো জানতে হবে। তাই বলে আমি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধ সব জায়গায় কাজে ওই একই মেডিসিন বিভিন্ন জায়গায়, কন্টেকচুয়াল ব্যাপার, হ্যাঁ, মুখস্থ করে হবে না, এগুলা এগুলা তৈরি করতে হয় নিজের ভিতরে আস্তে আস্তে। এনিওয়ে, তাহলে আমরা দেখলাম যে লিস্ট আপডেট রাখতে হবে সব সময়। কি করতে হবে, যে আমার যখনই নতুন প্রজেক্ট আসবে দেখবেন নতুন কিছু ডিফেক্ট আপনি পাবেন, সেগুলো আপনার লিস্টটাকে আপডেট রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে আপনার যেন টর্পেডোর মতো যেন আপনি ইয়ে করতে পারেন। তখন এমন হতে পারে যে উনি থাকলে ওনার চোখই আলাদা, উনি হচ্ছে চিলের মতো চোখ, ব্যাপারটা হচ্ছে এরকমই, তাই না? চিলের মতো চোখ। আমরা যেমন বলি আল্লাহ সব জায়গায় আছে, আসলে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর কন্ট্রোল সব জায়গায় আছে। তো বিষয়টা এরকম, চোখ আপনার না, বাট আপনার চোখ, আপনার টুলস, আপনার ইনস্ট্রুমেন্টস এমন ভাবে সেট করতে হবে যাতে সবাই মনে করবে যে আর ঈশ্বর সর্বনাশ, সেরকম লেভেলের। নাও এক্সপ্লোরেটরি টেস্টিং। যখন আমি এরর গেস করে একটা, ওই মাইন্ড সুইপারের মতো, যখন আমি গেস করে কিছু ডিফেক্ট আমি পেয়ে গেলাম, ওখান থেকে এবার ঘাটেন, অনুসন্ধান করেন, আরো ডিপ ডাউন করেন, আরো সার্কেল বড় করেন, করতে 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 খুঁজেন ওখানে আরো কিছু আছে। So test case design procedure is especially suitable when the information base is weakly structured. ভালো অবস্থায় নাই। Also useful when time for testing is scarce. মানে এটা ওই যে আবার একটা গ্রাউন্ড ওয়ার্ক করে নিল যে আমি কেন এক্সপ্লোরেটরি টেস্টিং করছি, কেন এক্সপেরিমেন্ট করছি, এই দুটা মূল কারণ। প্রসিডিউর কি এক্সপ্লোরেটরি, প্রথমে এক্সামিন দ্য সিঙ্গেল পার্ট অফ দ্য টেস্ট অবজেক্ট, একটা জায়গা টেস্ট করেন, এরপরে এক্সিকিউট ফিউ টেস্ট কেসেস, স্যাম্পল, ক্লিক ক্লিক ক্লিক, শেষ। And exclusively on the parts of the testing applying error gauging, ওই যে এরপরে অ্যানালাইজ দ্য রেজাল্ট, ওই আপনি যা পাইলেন সেটার উপর এটা অ্যানালাইজ করেন, এরপর একটা রাফ মডেল তৈরি করেন। আচ্ছা প্যাটার্নটা এরকম, মডেল বলতে প্যাটার্ন বোঝায়, ও আচ্ছা এররের প্যাটার্নটা কেমন, ও আচ্ছা এই। এরপরে ওটার আইটারেশন করেন, কি করবেন, যে ডিজাইন টেস্ট
objects applying your knowledge, এই যে কারেন্ট নলেজটা তৈরি হলো, functions recently acquired, ওটা আইটারেটিভ করতে থাকেন, দেখেন যে আরো কিছু বের হবে। ওই যখনই বের হতে থাকবে তখন মডেলটা আরেকটু রিফাইন হবে, যে আপনি যে মডেলটা তৈরি করেছেন সেই মডেলটার আরো ভিজিবল হবে। তো thereby focusing on the conspicuous areas and on exploring further characteristics of the test object. দেখবেন যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোচ্ছে, বলেন এরকম? তো প্রথম গেজিং আমি কেঁচো দেখেছি, ও আচ্ছা ওইখানে তো একটা ফুটা দেখছিলাম, খুঁজতে গেছেন কেঁচো, পরে গিয়ে দেখলেন যে ওরে বাবা সাপের ডিম পাওয়া গেছে, ও সাপের ডিম পাওয়া গেছে, তার মানে তো এখানে বাপ মা দুইটাই আছে, তার মানে হচ্ছে আরো কাহিনী আছে এখানে, তাই না? এইভাবে আপনাকে so capture tools may be useful for logging test activities. সেই সময় আপনি টুলস হিসাবে আপনি লগ গুলা করতে পারেন, লগ গুলা রাখতে পারেন, যাতে করে যেন আপনাকে একটু এনহ্যান্স করে কাজগুলাকে। এক্সপ্লোরেটিভ টেস্টিং প্রিন্সিপাল গুলোতে, যে আমি যে একটা কাজ করব এটার একটা প্রিন্সিপাল থাকা উচিত, না হলে তো এক একজন এক এক রকম করে করবে। সো প্রিন্সিপাল যখন হয় তখন বুঝতে হবে একটা স্ট্যান্ডার্ডাইজ অবস্থায় যাচ্ছে। তো প্রথমটা যে চুজ স্মল অবজেক্ট, দিস ইজ এ প্রিন্সিপাল। আপনি একবারে সবকিছু খাইতে দেন না, সবকিছু দৌড়াদৌড়ি করে বেড়ান না, একটা স্যাম্পল ধরেন, পাইলট, and concentrate on the particular aspect of the test object. একটু অ্যানালাইসিস করেন, একটু রিসার্চ করেন এটার উপরে। A single transition should not take more than 2 hours. So আপনি এই কাজটা করার জন্য 2 ঘন্টার বেশি যেন পড়ে থাকেন না, তাহলে আবার আপনি মূল প্রজেক্ট বাদ দিয়ে আপনি এর মধ্যেই দেখবেন যে রিসার্চ করে বেড়াচ্ছেন, নতুন পেপার পাবলিশ করার জন্য লেগে আছেন। বিষয়টা এরকম হয়ে যাবে, আপনি ভুলে গেছেন আপনি কেন আসছিলেন এখানে। হ্যাঁ, যে ডিকশনারিতে দেখবেন সাধারণত এরকম হয়, আমার একটা ওয়ার্ড খুঁজতে গেছি, আসলে একটা আর্টিকেল পড়তেছিলাম, একটা ওয়ার্ডের মানে জানি না, খুঁজতে গেছি ডিকশনারিতে, খুঁজতে গিয়ে আরো ওয়ার্ড চেন ধরে যাইতে যাইতে আমি ভুলে গেছি যে আমি কোন একটা আর্টিকেল পড়ছিলাম, তখন মনে হচ্ছে যে আমি আসলে ডিকশনারি খুঁজছিলাম। পরে 2 ঘন্টা পরে মনে হচ্ছে আরে করলাম কি, এতক্ষণ ধরে টাইমটাই লস, আচ্ছা আজকে আর করবো না, কালকে। সো ইটস মোর ম্যাক্সিমাম 2 আওয়ার্স যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি আসলে জায়গায় নাই। সো 2 আওয়ার্স এর 2টা ফর্মুলা পেলাম, তাই না? এর আগে তো 2 আওয়ার্স এর কি পেয়েছিলাম বলেন তো? স্যার যে রিভিউ যে মিটিং, ইন্সপেকশন মিটিংটা 2 আওয়ার্স এর বেশি যেন না হয়। ঠিক এখানেও আপনি 2 আওয়ার্স এর বেশি যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে ইউ আর আউট অফ ট্র্যাক। So the result of one iteration from the information basis of the following iteration, তার মানে যখন আপনি নেক্সট আইটারেশনে যাচ্ছেন তাহলে প্রিভিয়াস আইটারেশনের রেজাল্ট গুলা নিয়ে আপনি নেক্সট আইটারেশনের মধ্যে অ্যাকুমুলেট করবেন, তাহলে নতুন কিছু তৈরি হবে। যেমন একজন আপনি একটা রিসার্চ পাবলিকেশন করেছেন, আপনার রিসার্চ সাইটেশন করে আবার আরেকজন করে, এরকম চেন ধরে করতে থাকে। So this is called iteration of research. So additional test case are derived from the particular test situations. আপনি প্রথমে যে টেস্ট কেস গুলা ডিজাইন করেছেন, সেকেন্ড আইটারেশনে গিয়ে বা ফার্দার আইটারেশনে আরো কিছু চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, এটা নতুন কিছু না, আমরা এর আগেও দেখছিলাম। মডেলিং টেক্স প্লেস ডিউরিং টেস্টিং, যে আমি যখন এটা কাজ করব তখন এই যে একটা মডেল বানা ফেলেন। A model of the test object is created along with testing. So আপনার যে একটা মডেল তৈরি হবে সেটা ওই টেস্ট উপর ভিত্তি করে মডেলটা তৈরি হচ্ছে। A test goal is the continuous refinement of that model. ওই মডেলটা তৈরি হবে আপনার আস্তে আস্তে এই ডাটাগুলা কালেক্ট করতে 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 দেখবেন যে আপনি একটা তখন একটা ভিজিবল একটা কিছু দেখতে পাবেন, ও আচ্ছা এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এটাকে নিয়ে দেন আমরা যেমন প্রোটোটাইপ করি না, সো প্রোটোটাইপ ইজ বেসিক্যালি দ্য রিফাইনমেন্ট মডেল। প্রথমে আমরা একটা ইউজারের কাছে গল্প শুনে এটা বানাই ফেলি, এরপরে আবার তো প্রেজেন্ট করি, করে আবার কিছু চেঞ্জ দেয়, আবার ওটা মডেল, তো রিফাইনমেন্ট অফ দ্য মডেল। সো আপনার এরকম টেস্টিং যে ডিজাইন করছেন আপনি, তারও একটা রিফাইনমেন্ট মডেল তৈরি হবে, আস্তে আস্তে এনহ্যান্স হতে থাকবে। দেন প্রিপেয়ারিং দ্য ফার্দার টেস্ট, এরপরে আপনি ফার্দার টেস্টে যাবেন।
where the knowledge can be gained to support appropriate choice of the test case design method. তখন আপনি একটা টেস্ট কেস ডিজাইন মেথডটা বুঝতে পারবেন যে কোন মেথডটা এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। দেন দ্যাট মেথড ক্যান বি আ মেথডিক্যাল অ্যাপ্রোচ টেস্ট কেস ডিজাইন টেকনিক। আপনি তখন দেখলেন যে এই জায়গাটায় আমি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস অথবা ইউজ কেস বেসড টেস্টিং আমরা করতে পারি। কারণ আমি যখনই মেথডিক্যালে যাব আমি জানি যে নাম্বার অফ টেস্ট কেস কতগুলো হবে। Intuitive test case design versus systematic test case design. দুটার মধ্যে পার্থক্য কি আসলে? So intuitive test case design is good complement to systematical approach. Complement, not replacement. It should still be created as a complementary activity. It cannot be proof the completeness of the number of test case can be vary considerably. আপনার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি যে টেস্ট কেস ডিজাইন করেছেন, আমার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে দেখবেন টেস্ট কেস ডিজাইন কম বেশি হয়ে যাবে। কারণ দিস ইজ নট এ ম্যাথমেটিক্যাল, এটা ম্যাথ নাই, এটা এক্সপেরিয়েন্স। আবার বলাও যাবে না যে আমারটাই কারেক্ট আপনারটা ভুল, নো। So tests are executed in the same way that the systematical lab. A test execution is not a matter. আমি যা করে দেবো টেস্টার আসলে এক্সিকিউট করবে, whether it is systematical or the experience based. এখানে কোনো পার্থক্য নাই। The difference between the way in which the test cases were designed or identified. তার মানে হচ্ছে টেস্ট কেস ডিজাইন করার এবং টেস্ট কেস আইডেন্টিফাই করার মেথডটা হচ্ছে আলাদা। Through intuitive test case, defects can be detected that may not found through systematical test approach. আপনি অনেক দিন ধরে টেস্ট করতে করতে যা পান নাই, আমি একবার দেখাতেই সেই টেস্ট কেস আমি বানাই দিতে পারি। আপনি চিন্তা, ওহো এভাবে তো চিন্তা করি নাই আমরা, ফর্মুলাও সেট করতে পারেন না। এই জন্য সেই জন্য এক্সপেরিয়েন্স বেসড টেস্টিংও মাঝে মাঝে করার দরকার আছে। এনি কোয়েশ্চেন? স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে স্যার ইনটিউটিভ টেস্ট আর হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড টেস্ট দুটি তো সেম, রাইট? সেম, কাছাকাছি, দুটো আলাদা শব্দ হলেও ইনটিউশন হচ্ছে এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে রিফাইনমেন্ট মডেলটাকে ইনটিউশন বলে। আচ্ছা, আর ইনটিউশন হচ্ছে এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে হয়, আচ্ছা ইনটিউশনের উপর ভিত্তি করে এক্সপেরিয়েন্স হয় না। আচ্ছা, তার মানে এক্সপেরিয়েন্সের চাইল্ড হচ্ছে ইনটিউটিভ টেস্ট? না, এক্সপেরিয়েন্স করতে করতে আমরা ইনটিউটিভ পাওয়ার তৈরি হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আর একটা ছিল এক্সপ্লোরেটিভ টেস্ট, এটা কি হোয়াইট বক্স টেস্ট কিনা? না না না, হোয়াইট বক্স ব্ল্যাক বক্সের ব্যাপার না এখানে। এক্সপ্লোরেটরি মানে হচ্ছে আমি একটা জায়গায় ক্লু পেলাম, এরপরে ওটাকে ড্রিল ডাউন করতে থাকলাম, একটু এরিয়া বড় করতাম, খুঁজতে যে একটু আগে যে এক্সাম্পলটা দেখালেন আর কি, এক্সপ্লোর করে বলে না। জি স্যার, এক্সপ্লোর করা, এক্সপ্লোর মানে হচ্ছে এমন না যে পরিকল্পনা করে আসছিলাম এইভাবে যেভাবে যাব। দিস ইজ নট আ প্রিডিফাইন্ড কি বলে ট্যুর প্ল্যান। হ্যাঁ, ট্যুর প্ল্যান না, এটা হচ্ছে আমি আসছি, আসার পরে এক্সপ্লোর করছি, আমি জানি না আসলে কোথায় কোথায় যাব। জি স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যালো বলেন। স্যার, আমরা দেখি যে সাধারণত এক্সপ্লোরেটরি টেস্টিং এ বেশি বাগ পাওয়া যায় তুলনামূলকভাবে, মানে সিস্টেমেটিক টেস্টিং এর চাইতে। এখন আমরা যখন এই টেস্টিং এর যখন এস্টিমেশন করি, সেইখানে কিন্তু এক্সপ্লোরেটরি টেস্টিং এর কোনো টাইম থাকে না ক্লায়েন্ট এন্ডের পার্সপেক্টিভ থেকে। নর্মাল আমাদের যে সিস্টেমেটিক টেস্টিং এর যে টাইম, সেইটাই আমরা করি, রিগ্রেশন টেস্ট পর্যন্ত, বাগ টেস্টিং, রিটেস্টিং পর্যন্ত শেষ। তাহলে এক্সপ্লোরেটরি টেস্টিং এর টাইমটা আমরা কিভাবে এস্টিমেশন ইনক্লুড করতে পারি? গুড কোয়েশ্চেন করেছি। যে এক্সপ্লোরেটরি টেস্টিংটা আমরা আসলে অপরিকল্পিত টেস্টিংই বলা হয়। কোনো পরিকল্পনা করার টেস্টিং কোনোদিন এক্সপেরিয়েন্স টেস্ট হয় না, বাটে পড়ে আমরা এক্সপেরিয়েন্স টেস্ট করি। মানে যখন আমরা রাস্তা ঠিক মতো, মনে করেন যে আমার পরিকল্পনা ছিল হচ্ছে আমি ইউনিভার্সিটি ভর্তি হব, তারপরে 4 বছর পড়বো, মাস্টার্স করবো, এইভাবে আস্তে আস্তে গ্রো করবো আমার। সো আমি করেছি কি, ইউনিভার্সিটি চান্স পাই নাই বা কোনো একটা কারণে হয় নাই, আমার অসুস্থতার কারণে, অমুক বিভিন্ন কারণে হয়েছে, যেটা এখন আমি কি করব, এমন
চিন্তা করলাম যে কি কাজ করা যায়, এইভাবে তো আর ক্যারিয়ারটা তৈরি করা গেল না। ইজ দেয়ার এনি আদার ওয়ে? ফাইন, এক্সপ্লোর করতে করতে দেখেন একটা বিজনেস শুরু করলেন আপনি। কিসের পড়াশোনা? বিজনেস করতে করতে আপনি কোটিপতি হয়ে গেছেন, এন্ড আপনার ফ্রেন্ডরা যারা পড়াশোনা করছিল তারা আপনার কোম্পানিতে চাকরি করে। সো আপনি বললেন যে এক্সপ্লোরেটরি টেস্ট করেই তো আমরা বেশি উপরে উঠতে পারি। কথাটা ঠিক না, এরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা যাবে না, হইতে পারে নাও হইতে পারে। বাট এক্সপ্লোরেটিভ টেস্টিং কোনো প্ল্যান টেস্ট না। হামিদ ভাই বুঝছেন? জি স্যার, আমার এই কোশ্চেনটা হলো যে আমরা মানে আমি কোশ্চেনটা বুঝতে পারছি আপনার আনসারটা, কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাছে এস্টিমেশনটা সাবমিট করি, আপনি তো কখনোই এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর কথা বলতেই পারবেন না ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট বলবে এটা আর কি জিনিস। জি, তাহলে ওইটা আসলে আমরা মানে অ্যাকচুয়াল যে সিচুয়েশনটা হয় এবং আমাদের যে প্রপোজ সিস্টেম দুটোর মধ্যে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এটা আমার কোশ্চেন। প্রথম হচ্ছে আপনি তো অ্যাপ্রোচ করবেন হচ্ছে সিস্টেমেটিক্যালি। আপনি যখন বাজেট করতে যাচ্ছেন কিসের উপর ভিত্তি? আপনি বলবেন এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সের বাজেট কত? আপনি কি বলবেন? এক্সপেরিয়েন্সের কোনো বাজেট হয় নাকি? আমি একটু অ্যাড করি স্যার, একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে আমরা যে এস্টিমেশন দিই, এস্টিমেশনে কি আমাদের এই ধরনের মানে টেকনিক কি আমরা উল্লেখ করি? আমরা কোনো ধরনের টেকনিক কিন্তু উল্লেখ করি না। আমরা তো সিস্টেম রিগ্রেশন টেস্টিং এগুলা অনেক করা থাকে। সিস্টেম টেস্টিং, রিগ্রেশন টেস্টিং এগুলা বা স্প্রিন্ট ওয়াইজ টেস্টিং এর পরে ধরেন 5টা স্প্রিন্ট আছে, স্প্রিন্টের পরে সিস্টেম টেস্টিং করব, রিগ্রেশন টেস্টিং করব, এই পর্যন্ত উল্লেখ করা হয়। স্যার আমি কিছু বলবো স্যার? সেইখানে তো টেকনিক কি থাকে? টেকনিক তো হ্যাঁ, সব ডিটেইলস থাকে, টেস্ট প্ল্যানে সব A to Z লেখা থাকে। স্যার আমার মনে হয় এটার ক্ষেত্রে অন্য অন্য মেথডোলজিক্যাল অ্যাপ্রোচের টাইমটা একটু বাড়ায় দিতে হবে, বাড়ায় দিলে তা আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা আমি বলি যেটা হচ্ছে এক্সপ্লোরেটরি টেস্টিং এ আমরা বেশি ইস্যু পাই, কারণ কি এমন কিছু সিনারিও আমরা টেস্ট করি অনেক সময় যে সিনারিওটা আমার প্ল্যানিং টেস্টিং এ আমি কভার করতে পারি। এখন প্ল্যানিং টেস্ট যখন আমি করব তখনই আমাকে ওইটা মাথায় রাখতে হবে যে ওই যে সিনারিওগুলো আমি মিস করতেছি এরকম কোনো সিনারিও যেন মিস না হয়। এখানে যতটা বেশি পারা যায় আর কি ওই অ্যাড করা আর কি, যে এক্সপ্লোরেটরিতে টেস্টিং এ আমি যে সিনারিওগুলো কভার করি ওই সিনারিওগুলো এখানে প্ল্যানিং টেস্টিং এ অ্যাড করা। তাহলে আমার এক্সপ্লোরেটরি টেস্টিং আসলে বেশি ইস্যু পাওয়া যাবে না। মানে প্ল্যানিং টেস্ট এক্সিকিউশনে আমি ইস্যু কম পাই। এটা কিন্তু নরমাল, যদি এটা নরমাল বিহেভিয়ার, কিন্তু এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি অফ টেস্ট এক্সিকিউশন এবং টেস্ট রাইটিং এ কিন্তু একটা কোশ্চেন আছে, মানে ফর্মাল হয়তো যদি বলি আর ওইটাতে একটা প্রবলেম হয়। ওইটাতে একটা প্রবলেম হয় কি, ধরেন আমার টার্গেট আছে যে আমি পার ডে হয়তো সাপোজ 70টা টেস্ট কেস এক্সিকিউশন করব। এখন এক্সপ্লোরেটরি টেস্টিং এর ব্যাপারটা এরকম যে আমার 3টা বাগ খুঁজে মানে আমার যে ডিগ ডাউন করে বাগ খুঁজতেই দেখা যাচ্ছে আমার দিনের অর্ধেক টাইম শেষ। তখন আমার বাকি 2 ঘন্টায় গিয়ে আমাকে বাকি 60টা টেস্ট কেস এক্সিকিউশন করতে হবে, তখন কিন্তু আমার কোয়ালিটি আবার রিডিউস করবে। সো আমার কোশ্চেনটা হলো যে এক্সপ্লোরেটরি টেস্টিং এর তো আমরা কোনো এস্টিমেশন করে না, বাজেটও থাকে না, এইটা আমরা রিয়েল সিনারিওর সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব? আমি বলতে পারেন নাকি না জাহাঙ্গীর বলেন? জি স্যার বলেন স্যার। নরমালি তো আসলে টেস্ট প্ল্যানিং এর সময় ওইভাবে বিষয়টা হচ্ছে, প্রথমত আমার কোয়েশ্চেন হচ্ছে আপনারা যে টেস্ট প্ল্যানটা করছেন বা এই প্ল্যানটা বা এস্টিমেশনটা করছেন, এই এস্টিমেশনটা কোন মেথড দিয়ে করেন? এস্টিমেশনটা আমরা কি ধরনের টেস্ট করব না, এটা তো কি করবেন সেটা, কিন্তু কোনো মেথড আছে টেস্ট করার? আপনি একটা এস্টিমেট করলেন, এটা জাস্টিফিকেশন কি? জাস্টিফিকেশনটা হলো আমরা আমাদের কতগুলো ফাংশনালিটির উপরে কতগুলো টেস্ট কেস হইতে পারে, এটা আমরা আগে থেকে একটা করি যে মানে ফাংশনালিটির উপরে কতগুলো টেস্ট কেস হইতে পারে, আর আমাদের রিসোর্স কতজন আছে, হ্যাঁ পার ডে কতটা টেস্ট কেস লিখতে পারে, হ্যাঁ কতগুলো হইতে পারে, এই জিনিসটা আপনি কোন হাইপোথিসিস থেকে বলছেন নাকি কিসের উপর ভিত্তি করে বলছেন? যেমন আমি যদি বলি যে লগইন রেজিস্ট্রেশন 2টা ফিচার আমাদের, তাহলে এটা আমরা এক্সপেরিয়েন্স থেকে হিসাব করি যে একটা লগইন ফিচারের জন্য যদি আমি একটা মোবাইল ফোন চিন্তা করি, একটা মেথড আমরা পাওয়া গেল এক্সপেরিয়েন্স থেকে। এক্সপেরিয়েন্সের একটা মেথডের নাম আছে, এটা বলে যে এস্টিমেশন বাই অ্যানালজি। জি জি, হ্যাঁ, তার মানে আপনি অ্যানালজি ইউজ করছেন, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আপনি ধরে নিচ্ছেন যে আপনার এস্টিমেশনটা এরকম। ওকে ফাইন, তার মানে আপনার এক্সপেরিয়েন্স বলতেছে যে লগইনের জন্য নাম্বার অফ টেস্ট কেস কেমন হতে পারে, ওরকম প্যাটার্ন দেখে নাম্বার অফ টেস্ট কেস আপনি বের করে নিয়ে তারপর একটা আপনি এস্টিমেশন দাঁড় করাছেন, তাই তো? জি জি। কিন্তু এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং এর কোনো
নাম্বার অফ টেস্ট কেস তো আপনি বলতেই পাচ্ছেন না, আপনি কোনো তো কিছু বলতে জানেন না। পারছেন না, জি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কত টাকা বাজেট করবেন, কত সময় ধরবেন? এক্স্যাক্টলি স্যার, আমার একটাই কোশ্চেন। হ্যাঁ, ধরা তো সুযোগ নাই, এই জন্য তো বলছি এটা তো এস্টিমেশন হয় না। আমি কখন করি এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং? যখন আর কোনো রাস্তা থাকে না, শেষ। আমার আমি আন্ডান হয়ে গেছি তো, এখন আমার তো মেথডিক্যাল অ্যাপ্রোচ আর টাইম নাই, কাজ করতে পারছি না। এখন আমি এক্সপার্ট একটা লোককে নিয়ে আসছি, তা এক্সপার্ট লোককে যে আমি নিয়ে আসবো সেটা কি আগে থেকে প্ল্যান করে যায় যে এটা আমার নর্মাল প্রসিডিউর ফেল করবে আর আমি ওখান থেকে রেডি করে রাখছি, একজন আসবে এবং সে আমাকে সময় দেবে? এটা তো প্ল্যান করা যায় না। আপনি একটা স্ট্র্যাটেজি রাখতে পারেন, যদি আমরা ফেল করি তাহলে আমরা এটা করতে পারি, কবে ডাকতে পারেন। মনে করেন যে আপনি মেথডিক্যাল অ্যাপ্রোচ করছেন, ঠিক আছে, আপনার প্রজেক্ট হচ্ছে 1 বছরের, কিন্তু আপনি কখন বলবেন যে আপনি আর পারবেন না? হয়তো 2 মাস আগে বলবেন। তো 2 মাস আগে যখন বলবেন তখন এক্সপেরিয়েন্স টেস্টিং এর এস্টিমেশন তখন করেন যে আমি কতটুকু কি, তারপর আপনি করতে পারবেন না, যে এক্সপার্ট লোক তাকে দিয়ে করাইতে হবে। অ্যাকচুয়ালি ওই ওই এক্সেপশনাল কেসের এস্টিমেশন হয় না, এক্সেপশনাল ইজ এক্সেপশনাল। জি স্যার, এটাই এক্সাক্ট অ্যান্সার মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সপেরিয়েন্স টেস্টার হিসাবে এর আগে অভিজ্ঞতা থাকতো, তাহলে আপনি কিছু গাইডলাইন দিতে পারেন। ও আচ্ছা, এই প্রজেক্ট না, ওই প্রজেক্টে আমার এরকম একটা সময় লাগছিল, সো টেন্টেটিভ এর মধ্যে হইতে পারে, তাই না? এরকম একটা ভাব দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট লোককে যখন বলবেন, একটা আপনি এস্টিমেশন দেন তো কত কত বাজেট লাগবে, কত সময় লাগবে, তাহলে সে আপনার সাথে কিছু ডাটা চেয়ে বলবে, কিরকম আপনার ডকুমেন্টেশন অবস্থা কি বলেন তো, যারা যারা কাজ করে সেই ডাটাগুলো আমারে দেন, আপনার টেস্ট অবজেক্ট ফিচার গুলো বলেন। এই টোটাল একটা স্যাম্পল একটা ডকুমেন্টেশন দিলে সে হয়তো একটা তার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলে দেবে যে এরকম বাজেট লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। That budget is not a static budget. That budget is not defined by from the very beginning of the project. আপনি যেমন একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন আপনার লাইফ রেটিং কস্টের একটা এস্টিমেশন আছে, আপনার আছে না? জি স্যার, আছে। আচ্ছা, হঠাৎ করে এমন একটা অসুখ হলো, কত টাকা লাগবে আপনি কি করে জানবেন? আগে থেকে প্ল্যান করছেন নাকি? হসপিটালে যাবেন, হসপিটাল বলবে যে এরকম 5 লাখ টাকা লাগবে, ওইটা আপনার বাজেট। এখন আপনি বলেন 5 লাখ টাকা কি আপনি আগে থেকে বাজেট করে রাখবেন আপনার লাইফের জন্য? জি না স্যার। এই যে ওইরকম। ওকে, দেন আমরা চুজিং টেস্ট টেকনিক, এইবার হচ্ছে ডিসিশনে যাচ্ছি। আমরা অনেক কিছু শিখলাম, আমরা যে মেথডিক্যাল অ্যাপ্রোচ, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, এরর গেজিং, এক্সপ্লোরেটরি, চেকলিস্ট বেস, হ্যাঁ, অনেক ধরনের জিনিস আমরা টুলস টেকনিক শিখেছি। নাও হুইচ ইজ সুইটেবল ফর ইন এনি কেসেস? হ্যাঁ, কোন প্রজেক্টের জন্য, কোন সিচুয়েশনে কোনটা সুইটেবল? এই সুইটেবল টেস্ট করার জন্য আবার আমাকে দেখতে হবে কতগুলো পয়েন্ট অফ ভিউ। কি স্টেট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য টেস্ট অবজেক্ট, যে আপনার টেস্ট অবজেক্টের ইনফরমেশন বেসটা কেমন, সেটার উপর ভিত্তি হবে আমার কোন ধরনের টেস্ট কেস ডিজাইন টেকনিক ইউজ করা হবে। ক্যান হোয়াইট বক্স টেস্ট বি মেড এট অল সোর্স কোড ইজ অ্যাভেলেবল, যে আপনি হোয়াইট বক্স টেস্ট করবেন? তো এখন যদি বলেন যে আমি কি হোয়াইট বক্স টেস্ট করতে পারি, তা আমি বললাম যে আপনার কি সোর্স কোড আছে, বলেন না। না, তো আপনি এটা কি প্রশ্ন করলেন? আপনি হোয়াইট বক্স টেস্ট করবেন, আপনার কাছে জিনিস নাই, সোর্স কোড নাই। Is there sufficient specification material to define the black box test, or our exploratory test need to start with? So আপনার ডকুমেন্ট স্পেসিফিকেশন এসআরএস কিছু নাই, আপনি হোয়াইট বক্স ব্ল্যাক বক্স কেমনে করবেন নাকি এক্সপ্লোরেটরি যাবেন, ডিসিশন নেন এখন। তার মানে কোনটার উপর ভিত্তি করে? স্টেট অফ ইনফরমেশন ক্যান বি ডিফাইন্ড, which test case design should be suitable for this situation.
দেন প্রিডমিনেন্ট টেস্ট গোল, যে আপনি কোন টেস্ট কেস ডিজাইন করবেন এটা কোনো টেস্ট গোল সেট করা আছে ডমিনেন্ট বাই দ্য কাস্টমার, বাই দ্য প্রজেক্ট ম্যানেজার, ও বাই ইউ, বাই এনি এনভায়রনমেন্ট, যেমন কোনো ডমিনেন্ট গোল কি আছে? আর ফাংশনাল টেস্ট এক্সপ্লিসিটলি রিকোয়েস্টেড, যে ওইগুলো আমাকে আগে করে দিতে হবে, যদি কাস্টমার বলে দেয় যে আমার ওই রিলিজ গুলো আগে দেন, তাহলে আপনি কিভাবে টেস্ট কেস করবেন, কোনটা করবেন? ধরেন of which non-functional tests are needed, ছয়টার মধ্যে কোনটা বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন, তাহলে টেস্ট কেস ডিজাইন কোনটা হবে ডিফাইন করবেন ওটার উপর। আর স্ট্রাকচারাল টেস্ট নিডেড টু attain the test goals, স্ট্রাকচারাল টেস্ট কোনটা? হোয়াইট বক্স টেস্ট। হ্যাঁ, হোয়াইট বক্স টেস্ট। এরপর বলছে রিস্ক অ্যাসপেক্ট থেকে, রিস্ক অ্যাসপেক্ট কি? is serious damage expected from the hidden defects, যে আপনার যে প্রজেক্টের রিস্ক কি পরিমাণ হতে পারে যদি কোনো ডিফেক্ট থাকে, সিকিউরিটি ব্রিচ, ডেটাবেস, কোন যদি ব্যাংকিং সিস্টেম হয়, ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, কোনো এয়ারলাইন্স হয়, হ্যাঁ এমন কিছু যদি হয় যেখানে রিস্ক ড্যামেজ করে দিতে পারে অনেক বেশি। হ্যাঁ, যদি এমন হয় যে এটা কোনো মানুষের কি বলে মেডিকেল ইকুইপমেন্টের সফটওয়্যার, এটা হতে পারে স্পেসের কোনো কন্ট্রোল ইঞ্জিন, হতে পারে আপনার ফাইটার বিমানের প্রসেসিং কোনো কি বলে সফটওয়্যার। সো এইটা কি পরিমাণ ড্যামেজ নিয়ে আসতে পারে যদি হয়, তাহলে এটাকে বলে রিস্ক অ্যাসপেক্ট বেস। হ্যাঁ, কোনটা আপনি করতে চান কোনটাতে। এখন যদি বলেন যে রিস্ক অ্যাসেস বোঝার উপায়টা কি, আপনি ধরে নেন একটা ফ্যামিলি রিস্ক নিয়ে আলোচনা করি। একটা ফ্যামিলিতে ইনকাম করে একজন, সে যদি মারা যায় তাহলে রিস্ক কেমন ওই ফ্যামিলির জন্য? ফ্যামিলি শেষ। আচ্ছা, তার মানে আপনি এখন বুঝছেন যে কোন জায়গায় টেস্ট করবেন। যাকে এরকম ভাইটাল পজিশন আছে, তার অসুস্থতা হলে সবাই কেন এত কিউরিয়াস হয়, সে অসুস্থ হলে সবাই মাথা নষ্ট হয়ে যায়, তাই না? তাকে ভালো করে ট্রিটমেন্ট করা, তাকে ভালো ভালো পুষ্টি দেওয়া, এটা তো অন্য অন্য মেম্বারদের জন্য দায়িত্ব হয়ে যায়। তো বিষয়টা ওরকম যে আপনি আসলে কোন রিস্ক বেস যদি হয়, হাইয়েস্ট রিস্ক যেগুলো সেগুলো ইন্টেন্সিভ টেস্ট করতে হবে। সেখানে আমরা একদম হিউরিস্টিক বা ওই এক্সপ্লোরেটরি টেস্ট করলে হবে না, সেখানে আপনাকে করতেই হবে হচ্ছে একদম অঙ্ক কষা হিসাব করে। সেখানে আপনার ডিসিশন টেবিল থেকে শুরু করে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, কোনো জায়গায় যেন সিকিউরিটি ব্রিচ না হয়। How high is the sequence of uses of the test object? তার মানে কোন কোন টেস্টটা, কোন অবজেক্টটা, কোন সফটওয়্যারের পার্টটা বেশি ব্যবহৃত হচ্ছে বারবার, আর ওখানে যদি ডিফেক্ট থাকে তো বারবার ডিফেক্ট আসবে, তাই না? তার মানে নাম্বার অফ ডিফেক্ট অকারেন্স যদি হয়, বেশি ব্যবহার হয়, তাহলে ওখানে বেশি ডিফেক্ট আসবে। আমাদের কোনো একটা জায়গায় যদি একটু খুঁত হয়, খালি হাত চলে যায় ওখানে, তাই না? দেখবেন যে কোনো একটা দাঁতে সমস্যা হলে জিভ ওই জায়গাটা যেতে যেতে জিভেরই অবস্থা খারাপ হয়ে যায়। সো দেখতে হবে যে প্রথম পয়েন্টটা হচ্ছে কত বেশি ড্যামেজ নিয়ে আসে, ইম্প্যাক্টটা কত, আর এটা হচ্ছে অকারেন্স কত বেশি হয়। দুই ক্ষেত্রেই টেস্ট কেস ডিজাইন টেকনিক ডিফারেন্ট হতে পারে। আর দেয়ার কন্ট্রাকচুয়াল লিগাল স্ট্যান্ডার্ড অর টেস্ট এক্সিকিউশনস অ্যান্ড লিস্ট কভার বাই দ্য দ্যাট হ্যাভ টু বি মেড, এমন যদি থাকে যে আপনার ওইটা না হলে সফটওয়্যারই নেবে না, এখন বলেন যে ওইটারে টেস্ট না করলে যারা ফান্ড দিচ্ছে তারা ওইটাকেই দেখবে, সো আপনি ওটাকে বাদ দিলে কি সফটওয়্যার বিক্রি হবে? হবে না। সো এটাকে আপনাকে ইন্টেন্সিভ টেস্ট করতে হবে। সো আপনাকে বেশি বুঝতে হবে যে কোন জায়গাগুলা কোন টেকনিক ব্যবহার করা উচিত। এমন না ঢালাও ভাবে বলে দিলেন আমরা ইসি ব্যবহার করি, বিভি ব্যবহার করি। আরে বিসি বিভি কোন জায়গায় করেন? সব জায়গায় না, সব টেস্ট অবজেক্টের জন্য সব টেস্ট কেস ডিজাইন টেকনিক না। না, প্রজেক্ট প্রিকন্ডিশনস আর একটা ফ্যাক্টর। কিরকম?
how much time and who is planned the testing? কত সময় ধরে এবং কত কে করতেছে এই টেস্টিংটা তার উপর ডিপেন্ড করছে। আপনার যে করতেছে তার এক্সপেরিয়েন্স কতটুকু, সে আসলে কতটুকু বুঝে, সে যদি নভিস হয় তাহলে তার প্ল্যানটা কেমন, হ্যাঁ কতটুকু সময় ধরে আমার টেস্ট করতে হবে, তারপর ডিজাইন টেকনিক হবে। হাউ হাই ইজ দ্য রিস্ক অ্যান্ড দ্যাট টেস্ট মাইট নট কমপ্লিটেড অ্যাজ প্ল্যান্ড। যদি কোনো কারণে প্ল্যান মোতাবেক না হয়ে থাকে তাহলে কি ধরনের রিস্ক হবে? আমি তো প্ল্যান করেছি যে এগুলো করব, তখন আপনি বলবেন যদি না করতে পারো তাহলে কি হবে? হুইচ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড আর ইউজড? যদি আমি কোনো টুলস বা টেকনিক্স বা কিছু ব্যবহার করি তাহলে ওই টেকনিক ব্যবহার করার কারণে হয়তো ডিজাইন টেকনিক একরকম পাওয়া যাবে, ওটা না থাকার কারণে এই ডিজাইন টেকনিক ইউজ করা যাবে না। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টেস্ট অবজেক্টস ইটসেলফ, মানে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটার উপর ভিত্তি করে টেস্ট কেস ডিজাইন হতে পারে। হোয়াট পসিবিলিটিস ফর টেস্টিং ডাজ দ্য টেস্ট অবজেক্ট অফার? কি পসিবিলিটি থাকতে পারে টেস্ট অবজেক্টের যেটা আপনাকে বলে দেবে কোন টেস্টিং ইউজ করা উচিত। হোয়াট ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ টেস্ট অবজেক্ট? টেস্ট অবজেক্টটা কি আপনার কাছে আছে নাকি দূরে আছে? টেস্ট অবজেক্টটা ক্লাউড আছে, আপনি তো দেখতেও পাচ্ছেন না, তাহলে হোয়াইট বক্স কেমনে করবেন? সবই তো ব্ল্যাক বক্স হয়ে যাবে। কন্ট্রাকচুয়াল লিগ্যাল রিকোয়ারমেন্টস যদি কোনো সেট থাকে তাহলে তার উপর ভিত্তি করে টেস্ট করা হবে, টেস্ট কেস ডিজাইন হবে। এরপরে ইন্টারেস্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার বললো এভাবে করো, কারণ প্রজেক্ট লিডার হচ্ছে সে টোটাল, তো তার কথা অন্য কেউ যদি না বলে অ্যাটলিস্ট আমার অর্গানাইজেশনের ভিতরে হি ইজ দ্য বস। সো তার বাজেটের ব্যাপার আছে, হ্যাঁ আমি বললেই হলো না যে আমি একেবারে সবগুলার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করে সবকিছু করে ফেলবো, একদম যত টেকনিক আছে। বলবে যে আমার তো বাজেট নেই, তুমি এত কিছু করবা কবে? সো আমরা করতে পারবো না। ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট অর ইনিশিয়েটর অফ দ্য প্রজেক্ট, ক্লায়েন্টের যদি কোনো স্পেশাল ইন্টারেস্ট থাকে যে এই পদ্ধতি করতে হবে আপনার, তাহলে আমরা ওই পদ্ধতিতে যাব। ইন্টারেস্ট অফ দ্য টেস্ট ম্যানেজার, টেস্টিং এর এক্সপেরিয়েন্স থেকে সে একটা বলতে পারে যে এটা। সো দিস ইজ দ্য একদম রুট লেভেল ইন্টারেস্ট। প্রথমে আমরা যদি কোনো ইন্টারেস্ট না পাই তো টেস্ট ম্যানেজারের ইন্টারেস্টটাই হচ্ছে প্রথমে করি আমরা, তারপর হচ্ছে ওভারল্যাপ করতে থাকে বাকিটা। ম্যানেজার প্রথমে একটা ইন্টারেস্ট সাবমিট করে যে আমরা এইভাবে প্ল্যান করছি, এটা করব। প্ল্যানের ভিতরে ওই অ্যাপ্রোচ গুলা বলা থাকে যে আমি কোন মডিউলটা কোন টেস্ট ডিজাইন টেকনিক ব্যবহার করব, তার জন্য বাজেটটা কি হওয়া উচিত, সাবমিট করবে টু দ্য টেস্ট বা প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার তখন রিফাইন করবে, কিছু কাটাছেড়া করবে, কিছু বাদ দেবে, কিছু কিছু অ্যাড করতে পারে, যেটা না করো ওটা করো, এরকম বলতে দিতে পারে। তারপরে আমরা কাস্টমার যদি কোনো অ্যাড হঠাৎ করে যদি চেঞ্জ করতে চায় তাহলে আমরা সেটাও অনার করব। কেউ কিছু না বললে টেস্ট ম্যানেজার। রিওয়ার্ক স্যার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। বাট করতে হবে, উপায় নাই, কারণ টেস্ট ম্যানেজার বললেই তো হবে না, এটা তো আপনার একলার প্রজেক্ট না। টেস্ট ম্যানেজারের মানে যদি ভুলের কারণে প্রজেক্ট ফেল করে তার দায়িত্ব তো টেস্ট ম্যানেজার নিলেও আসলে লাভ হবে না। অতএব আমরা আসলে সোশ্যাল বিং, আমাদের সবারই গুরুত্ব দিতে হবে। ইভেন আমরা যখন প্ল্যান করি সেটা হচ্ছে আমরা জুনিয়রদের সাথে বসে প্ল্যান করি, এমন না যে সব ডাটা আমরা নিয়ে করি, ওদের কনসেন্ট নিয়েই করা হয় আস্তে আস্তে। So this is all about for the chapter 4 is completed. So আমরা নেক্সট ডে হচ্ছে শনিবার এক্সাম হবে চ্যাপ্টার 4 এর উপর। স্যার পাথ কভারেজ এক্সাম্পল অনটা একটু হালকা ওই স্লাইডটা একটু দেখাবেন? দাঁড়ান, পাথ কভারেজ কি আমার এটা এই স্লাইডে তো ছিল না? এই স্লাইডে স্যার স্কাইপে আমি একটা রেফারেন্স হিসাবে দিছি যে কিভাবে ক্যালকুলেট করব, ওইটাও যদি ওপেন করেন তাহলে একবারে জিনিসটা কভার হয়ে যাবে মনে হয়। স্কাইপ আমার মোবাইলে আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে মেনশন করে দিছি হ্যাঁ, পাথ, স্টেটমেন্ট আর ডিসিশন। স্যার বেটার হয় আপনি আপনার স্লাইড থেকে দেখান, এটা সবার জন্য কনভিনিয়েন্ট হবে। গো টু স্লাইড নাম্বার, এখানে যে দেওয়া থাকতো স্লাইড নাম্বার, নাম কন্ডিশন কভারেজ পাইছি একটা, এটা কিভাবে নাম দেয় আমি তো জানি না। কন্ডিশন কভারেজের নিচেই ওই পাথ কভারেজ। মানে কাছাকাছি যেতে পারলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এর পরের 1-2 স্লাইড পরেই। লুপটাই স্যার, ওই ফ্লো ডায়াগ্রাম। এই যে এটা হ্যাঁ জি স্যার, এরপরে এটা? এখানে এটা লুপ নাই। লুপ নেই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, এখানে তো 5টা মানে পাথ কভারেজ 5, তো পাথ কভারেজটা কি কোনো সূত্র আছে কিনা যে শর্টকাট ভাবে? শর্টকাট না, পাথ একটা কভারেজ সূত্র বলছিলেন আপনি। কম্বিনেশন অফ পাথ, তো- অল পসিবল পাথ, কম্বিনেশন না, অল পসিবল পাথ। মনে করেন আপনি মিরপুর থেকে গুলিস্তানে যাবেন, জি স্যার। কতগুলো রাস্তায় হতে পারে। প্রথমে আপনি টেকনিক্যাল দিয়ে এসে নিউ মার্কেট হয়ে এদিক দিয়ে চলে আসলেন, আচ্ছা পরে আপনি টেকনিক্যাল দিয়ে আসলেন, এসে এরকম করে ফার্ম গেট দিয়ে চলে গেলেন, আচ্ছা তাই না? এরপরে আপনি এখান থেকে কি বলে ইয়ে দিয়ে মিরপুর 10 দিয়ে আসলেন, রোকেশরণ্য দিয়ে এসে এসে এই নিউ মার্কেট হয়ে চলে আসলেন, আবার এদিক দিয়ে রোকেশরণ্য হয়ে ফার্ম গেট হয়ে এদিক দিয়ে চলে গেলেন, গেল না? হুম অল পসিবল পাথ। আচ্ছা, এই জন্য একটা সূত্র বলছিলেন, ওইটা মানে ও সূত্র হচ্ছে, এটা- হ্যাঁ সূত্রটা সব সময় প্রযোজ্য হবে না, এরকম ক্ষেত্রে আবার হবে না। সূত্রটা হবে এরকম ক্ষেত্রে যেখানে কম্বিনেশন ওরকম ভাবে নাই, যে একটা মালার মতো এদিক দিয়ে ওদিক দিয়ে চলে গেছে দুবার, তখন এই দুবারের জন্য 4বার হয়ে গেছে, তো তখন এই ফর্মুলাটা কাজ করে না, কিন্তু নর্মালি কাজ করবে। ফর্মুলাটা হচ্ছে এই জায়গাতে দেখেন ডিসিশন কভারেজ কত ছিল, 3 ছিল না? 3 হ্যাঁ। আর আমি বললাম যে লুপটা 5 বার চলে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 3 বারের সময় একবার কিন্তু লুপটা হয়েছিল, তার জি। মানে এই 3 + 4 হবে, মানে 5 বার থেকে 1 বাদ দেন, তাহলে পাথ কভারেজ পাওয়া যাবে। ও ডিসিশন 3 হলো ডিসিশন, আর হচ্ছে 5 ডিসিশন হলো নাম্বার অফ লুপ -1 কেন? কারণ ওই ডিসিশনের মধ্যে একবার ওই লুপটা চলছিল। আচ্ছা আচ্ছা। স্যার এটা মানে তো স্যার এই সূত্র তো আসলে অ্যাপ্লিকেবল না আর কি, সবসময় তো এইভাবে আসবে না। না, ডায়াগ্রামের উপর ভিত্তি করে আমি তো বলছি, কারণ হচ্ছে যদি এরকম হয় তাহলে এই সূত্র চলবে, কিন্তু আগেরটা হলে এই সূত্রটা চলবে না। আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে, যে হচ্ছে আমরা যে এই সূত্রগুলা কথা বলতেছি, সো আমাদের কি এই সূত্রগুলো আসলে মনে রাখার দরকার আছে? কজ হচ্ছে আমরা তো হচ্ছে ইয়া থেকে বের করা হচ্ছে। আপনি তো বলছেন পরীক্ষা আসবে কিনা, তাই তো? না মানে না, অন্যভাবে বলতেছি আর কি, মানে আমি সত্যি মনে রাখি। ওই জন্য আমি বলে দিলাম আর কি, পরীক্ষায় আসলে সূত্র মুখস্থ এসব টসব আসবে না। না না, আমি মানে আরো মানে প্রিসাইসলি বলতে চাচ্ছি কি, যে হচ্ছে এইটাই আর কি, যে আমি আসলে হচ্ছে এখান থেকে বের করতে পারতেছি, সো আমার সূত্রটা আসলে মনে রাখার দরকার আছে কিনা। আপনি যদি বের করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে সময় লাগবে, গুনতে হবে বারবার, হ্যাঁ কিন্তু আপনি যদি ফর্মুলাটা জানতেন তাহলে আপনি একবার ডিসিশন কভারেজের পরে আপনি জাস্ট বলে দিলেন, না হলে আপনি বলেন যে 5 বার লুপ হলে আপনি 5 বার এরকম করতে গুনতে থাকবেন, একই তো কথা। হ্যাঁ, কারণ কি যে এখন আমি একটা এক্সামের কনসেপ্ট আসি, এক্সামটা তো একটু সেনসিটিভ, ঠিক আছে? সেখানে আমরা চাই যে হচ্ছে 100% যাতে হচ্ছে আমার এটা হচ্ছে ইয়া হয় আর কি, অ্যাকুরেট হয় আর কি। এর জন্য দেখা যায় কি যে আমরা যদি হচ্ছে মানে কোনো এক্সেপশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মেক শিওর করে নিই যে আমার এক্সেপশন গুলো বাদ দিয়ে আবার একটু ক্রস ভেরিফাই করে নিই, যে সেই ক্ষেত্রে যদি আমার মানে কাউন্টিং এর দরকারই হয়, সেটা মনে হয় মানে প্রথম থেকে কাউন্ট করাই, স্টার্ট করাই মনে হয় বেটার। তারপরে হচ্ছে ধরুন ওই পরীক্ষার হলে আপনি ছাড়া আর কেউ নাই, ইউ হ্যাভ টু ডিসাইড ইয়োরসেলফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর পরীক্ষার প্রশ্ন আসলে কেমন করে আসবে এটা বলা খুব মুশকিল। আপনাকে এটা গ্রাফ দিয়ে বলে দিল যে ডিসিশন কভারেজ কত, পাথ কভারেজ কত, স্টেটমেন্ট কভারেজ কত, এটার 4টা কম্বিনেশন দিয়ে দিল, আপনি গুণে একবার বের করতে হবে, বের করে মিলাইতে হবে, তাই তো? জি স্যার। কোশ্চেন এমন দিতে পারে যে এই ক্ষেত্রে
কোন কাভারেজটা বেশি সুইটেবল, তখন গুনে টুনেও লাভ নাই, তখন আবার কনসেপ্ট বুঝতে হবে যে আচ্ছা সিনারি হচ্ছে এই, কোনটা হলে আপনি গুনে দেখবেন যে আপনি বুঝবেন কি করে যে ঠিক আছে সবগুলা তো 100% কাভার হচ্ছে, এক্স্যাক্টলি। আমি আসলে কোনটা করবো। সিনারিও বেসড কোশ্চেন আসবে, তখন কিন্তু আর এইসব মুখস্থ কাজ করবে না, কিছু কিছু মুখস্থ আসবে, বলে দেবে আপনাকে একটা কোশ্চেন দেবে যে একটা সিনারিওর মধ্যে বলে থাকবে, বলবে যে কতগুলা ইকুইভ্যালেন্স কাস্ট পার্টিশন হতে পারে, এখন বলা থাকবে যে 2 3 4 5 এর মধ্যে কোনটা হবে বলেন। বাট সেক্ষেত্রে দেখবেন যে ভাষাগত কিছু কমপ্লেক্সিটি দিয়ে রাখবে প্যাচ লাগানোর জন্য। আমরা এই যে সামনের এক্সামটা দিলে দেখবেন যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমি তো স্যার এরকম বুঝছিলাম ওরকম বুঝছিলাম যার জন্য এটা সিলেক্ট করছি। হ্যাঁ, এরকম চলতে থাকবে। স্যার চ্যাপ্টার 4 থেকে কয়টা কোশ্চেন থাকবে? 11 থেকে 12টা। মানে এই মানে কাল নেক্সট ডেতে আমরা যে এক্সাম দিব এখানে ওইটার কথা বলতেছি আর কি। 12টা মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টার। হুম মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টার। 12টা কোশ্চেন থাকবে। স্যার আমাদের মেইন এক্সাম কি ড্যাফোডিলে যে দিতে হবে নাকি অনলাইনে বাসায়? না, বাসায় এখনো দিতে পারেন, 1 লাখও দিতে পারেন, কিন্তু তাহলে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করে হয়তো বাংলাদেশে এখনো প্রক্টোরিয়াল এক্সাম মনে কেউ দেয় নাই, প্লাস ওই এনভায়রনমেন্ট মনে থাকা লাগে, ক্যামেরা অনেক কিছু হয়তো। বাসায় থেকে দেওয়া তো স্যার অনেক রিস্ক, এনিহাউ যদি বিদ্যুৎ চলে যায় অথবা একটা হয়ে যায় হতে পারে, কত রিস্ক নেওয়ার দরকার নেই। প্রথমবার আপনি ফিজিক্যালি যান, গিয়ে ওখানে ল্যাবে পরীক্ষা হবে, তবে পরীক্ষার সময় একজন আরেকজনের সাথে ডিসকাশন করার সুযোগ পেলেও করবেন না, এই জন্য কারণ পরীক্ষা হলটা হচ্ছে এমন জিনিস, আপনি আরেকজনের সাথে কথা বলা মানে তার কনসেন্ট্রেশন লুজ হবে, আপনারও লুজ হবে। এমন হতে পারে যে আপনি হয়তো সঠিক অ্যান্সারটা দিচ্ছিলেন, তার কথা শুনে ভুল অ্যান্সারটা দিয়ে আসছেন, এরকম সম্ভাবনা অত্যধিক বেশি হয়ে যায়। এই দেখবেন যে গত পরীক্ষাতে একজন 25 পাইছে, জানেন, 25 পেয়ে ফেল করে আসছে, এই কাজ করতে গেছিল, পাশের জনকে জিজ্ঞাসা করে ভুলটা দাগিয়ে চলে আসছে। আমাদের কি প্রিন্স প্লাজায় হবে এক্সাম? হ্যাঁ, না, এটা হচ্ছে স্কয়ারের সামনে ওই যে কনকর্ড টাওয়ারে, ডিআইআইটি তে ডিআই। হ্যাঁ স্যার, ওই যে জেএলপিটির যেখানে ইয়া হয় ওইখানে মনে হয়, জেএলপিটির ওই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যেখানে পরীক্ষা হয় আর কি, ওইখানে তো আবার ল্যাঙ্গুয়েজেরও পরীক্ষা হয়, যে টেস্টের। আচ্ছা আচ্ছা, ওই তো মানে স্কয়ারের জাস্ট অপোজিটে যে বিল্ডিংটা আছে না, নাভানা টাওয়ার, কি টাওয়ার বলে ওটাকে, কনকর্ড টাওয়ার, ওটাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি বা ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, দুইটাই মনে হয় লেখা আছে। আচ্ছা স্যার আমাদের এক্সামটা কবে নাগাদ হতে পারে? এখন তো করোনার জন্য কি এক্সাম রিসেন্টলি হবে? আপনাদের এক্সাম কিন্তু আমি এখনো ডিফাইন করি নাই, আমি ওদেরকে বলে রাখছি যে এক্সাম দিতে আমি ডেট দেব, তখন তো আপনাদের সাথে কনসাল্ট করে দেব। করোনার সময় লকডাউনে নিতে পারবে না পরীক্ষা, আচ্ছা এটা তো হলো সিচুয়েশন, কিন্তু আমার সাজেশন হবে যেদিন আমাদের ক্লাস শেষ হবে তারপর থেকে ম্যাক্সিমাম পারলে 1 সপ্তাহের মধ্যে দিতে পারেন, আর যদি একটু ডিলে করতে চান নট মোর দ্যান 2 উইকস। 2 উইকস এর পরে স্যার বেটার হচ্ছে ঈদের পরে দেওয়া, তবে ঈদের ছুটিটা একটু কাজে লাগানো যাবে। আসলে ওসব কোনো কারণ নাই স্যার, আসলে কয়েকদিন হলে আমার ভুলে যাইতে হবে, আবার নতুন করে পড়তে হবে, আর হ্যাঁ, আপনি যত ডিলে হবে আপনার মেমোরি থেকে ততটাই দূরে সরে যাবে আস্তে আস্তে। আপনি জানেন না যে কি পরিমাণ আপনি মনে রাখতে হবে আপনাকে অনেক কিছু। আমাদের ক্ষেত্রে কি ওইটা পসিবল হবে? মানে করোনার এই লকডাউন কতদিন চলবে সেটা তো কোনো আইডিয়া নাই। গত ব্যাচের পরীক্ষা থেকে রেজাল্টটা ভালো আসে না, এই জন্য যে লকডাউনের জন্য 1 মাস পিছিয়ে গেছিল ওদের পরীক্ষা। আমাদেরও তো তাই হবে মনে হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল এক্সাম গুলো সবই স্থগিত হয়ে গেছে।
মানে এখন যেগুলো যেমন জেএলপিটির পরীক্ষা ছিল ওইটা বাতিল হয়ে গেছে এখন। এখন আল্লাহ করেন যে যেন টাইমলি হতে পারে। দেখি সরকার তো 7 দিনের শাটডাউন না লকডাউন দিছে, শাটডাউন শুনলাম। না এটা স্যার চেঞ্জ করছে মনে হয়, এখন কঠিন লকডাউন দিচ্ছে মানে শাটডাউনের পরিবর্তে। বৃহস্পতিবার থেকে স্যার, সোমবার হচ্ছে, সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে ফুল লকডাউন। কত তারিখ পর্যন্ত? হ্যাঁ ভাই, লজিক্যালি মনে হচ্ছে না যে হচ্ছে আপনার এমনিও মানে ঈদের আগে হচ্ছে হবে, কারণ আমাদের তো এখনো ক্লাস কিছু বাকি আছে, ওগুলোর পরে তখন আপনি আবার 4টা ঈদের আগে তো ক্লাসই শেষ হবে না, ঈদের আগে তো ক্লাস শেষ হবে না, আর ঈদের পরে তো আমাদের একটু সময় লাগবে আর কি। ঈদ কবে? ঈদ হচ্ছে স্যার 22 তারিখ, 21 22 23 সেই 3 দিন হলো মনে হয় বন্ধ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে চলে যাবে। জি জি হ্যাঁ স্যার, আপনার মক টেস্টগুলো খুব সিরিয়াসলি দেয়া লাগবে আর কি। চ্যাপ্টার 5 and 6 আছে, বেশি দূর নাই কিন্তু। বেশি দূর নাই, আবার অনেকেই হলো মানে লকডাউন মানে বাইরে বাইরে আছে তো, ঢাকার বাইরে, তো তারা হয়তো সবাই প্ল্যান করেছে ঈদের পরে একবারে চলে আসবো। আচ্ছা সেক্ষেত্রে হ্যাঁ বিষয়টা আসতে হবে 27 তারিখ। 27 এর পরে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 10 একেবারে 3 তারিখে না? জি 3-4 2 দিন গেল। চ্যাপ্টার 5 শেষ করতে হয়তো 3টা ক্লাস লাগতে পারে আমার। 3-4 11 তারপর দিলাম 10 তারিখ। 3-4-10-11 হ্যাঁ হয়তো 11 তারিখে হয়তো শেষ হবে আমাদের ক্লাস। 11 তারিখে যদি ক্লাস শেষ হয়, যদি 20-22 তারিখে, তার মানে তার নেক্সট উইকেই হলো আমাদের ঈদ, 21-22 তারিখ। এই সময় তো 11 তারিখ ক্লাস শেষ করার পরে আমি 3টা মক এক্সাম নেব। তো 3টা মক এক্সাম আপনারা নিজেদের মতো করে দেবেন, আর 3টা মক এক্সামের পরে আমি রিভিউ ক্লাস নেব একটা। জি মক এক্সামও তো শনিবার রবিবার হবে তাই না, উইকেন্ডে? না না, মক এক্সাম আপনি শনিবার রবিবার না, 1 ঘন্টা পরীক্ষা দেবেন, তার জন্য একটা এক্সাম তো 1 ঘন্টা। তো আপনি হয়তো যে কোনো সময় আপনি দিয়ে দেবেন, মানে আপনি কোশ্চেন দিয়ে রাখবেন, আমরা পরীক্ষা দিয়ে রাখবো। হ্যাঁ এমন না যে আমাকে ওই সময় বসে থাকতে হবে আপনাদের সামনে, আমি আসবো হচ্ছে রিভিউ করার জন্য। আচ্ছা 11 তারিখে যদি আমাদের ইয়া হয়, দেন ধরলাম 17 তারিখে আমাদের রিভিউ ক্লাস। হ্যাঁ 17 তারিখে রিভিউ ক্লাস যদি হয় ঈদের আগের দিয়ে, তাহলে তার আগে আমরা এই তিনটা এক্সাম দিয়ে ফেলবো এই সপ্তাহে। ওয়ার্ক ডেতে 3টে এক্সাম দেওয়া একটু টাফ। 1 ঘন্টা করে আপনি বাসায় এসে 1 ঘন্টা এক্সাম দেবেন, দেয়া যাবে তাই না? রাতে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা এরকম সময় দিয়ে দিতে পারবো। হ্যাঁ 3 ঘন্টা সময় দেবেন মাত্র, 3 দিন বাস হয়ে গেল। তাহলে আপনার একটা ইয়ে তো থাকবে। মকের জন্য একটা করে মক এক্সামের মাঝখানে যদি আমরা 2 দিন করে সময় পাই, তাহলে কি হবে, প্রথম মকটা দিলাম, দেওয়ার পরে কি রকম মার্ক পাইলাম সেই অনুযায়ী আবার একটু প্রিপারেশন নিলাম, মানে কোথায় কোথায় প্রিপারেশন নিতে হবে আমরা তো অবশ্যই বুঝতে পারবো যে কোন জায়গায় একটু সমস্যা হলো। দেন আবার একদিন সময় পেয়ে আরেকটা দিলাম, আর একদিন মাঝখানে সময় না আরেকটা দিলাম। এটা একটা ভালো বুদ্ধি, কারণ ওই গ্যাপ এটা যদি হয় হ্যাঁ, তাহলে 17 তারিখে, এরপরে আমরা 17 তারিখে ক্লাসটা করতে পারবো। 17 তারিখে রিভিউ, বা 17 তারিখের পরিবর্তে 18 তারিখে আমরা তখন রিভিউ ক্লাস করতে পারবো। 11 তারিখে যদি আমি ক্লাস শেষ করি, জি তাহলে এর মধ্যে 2 দিন গ্যাপ দিলে 14 তারিখ পরীক্ষা দেবেন, তাই তো? ফার্স্ট মক, জি। এরপর আবার 16 তারিখে সেকেন্ড মক। 17 তারিখে দিবেন? না 16 তারিখে সেকেন্ড মক। প্রথম তারিখে 2 দিন, পরের গুলোর আগে 1 দিন করে নিলেই হবে। আচ্ছা যাই হোক, আপনারা তাহলে সেট করেন কবে কবে দিবেন। তাহলে 14 দিলেন, 16 দিলেন, 18 দিলেন, জি ঈদের ছুটির মধ্যে। এরপরে আপনি ঈদের ছুটিতে যাচ্ছেন, জি। দিয়ে আপনি 24 তারিখে পরীক্ষা দিলে হয় না? 24 তারিখ ঈদের ছুটির মধ্যে পড়ে যায় কিনা সেটা হলো একটু টেনশনের বিষয়, কিন্তু 22 তারিখ বা 23 তারিখ ঈদ তো চার্জ অনুযায়ী। তার মানে হচ্ছে 24 তারিখে না দিয়ে 25, তাহলে আবার 31 তারিখ চলে যায় আপনাদের শনিবার। 31 তারিখে আমাদের রিভিউ ক্লাস। 31 তারিখে রিভিউ ক্লাস না, এক্সাম। রিভিউ না, 31 ফাইনাল এক্সাম। জি জি স্যার ঠেলা দিয়ে চলে যাচ্ছে কতদিন দেখছেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ। কিন্তু স্যার 31 তারিখ বাদেও আসলে উপায় নাই, কারণ ওই সপ্তাহটা ঈদের ছুটি, কেউ যদি বাড়িতে থাকে তারা আবার ঢাকায় আসা, তারা ঢাকায় ফিরবে, তখন তো একটা রাস্তায়। তাহলে আমরা যদি ডেট ফিক্স করি, তাহলে আপনারা অবশ্যই
সম্ভবত ওদের একটা নিয়ম আছে, আপনাকে পেমেন্ট করতে হবে হলো 1 সপ্তাহ আগে। টাকা পাঠাতে, জার্মানিতে টাকা পাঠাতে হয় তো। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আগস্টের ফার্স্ট উইক বা 7th অফ স্যার 19 থেকে 26 তারিখ পর্যন্ত আসলে মনে হয় সবাই ঈদের ইসে সবাই থাকবে। ঈদের ইস্যুতে মানে কি থাকবে, ব্যস্তই থাকবে। 19-20 তো আমাদের হ্যালো স্যার, আমার একটা কনসার্ন ছিল। আসলে বাংলাদেশের সিচুয়েশন যা, মানে জুলাইতে দেখবেন পুরোটাই লকডাউনের মধ্যেই যাবে, ঈদের পরেও দেখবেন ঠিক আছে লকডাউন যাবে, এবং এটা আগস্টেও মানে হইতে পারে আর কি, ঠিক আছে। ওই সময় এক্সাম দেওয়ার মতো অবস্থা থাকবে কিনা, যে সিচুয়েশন এখন আমাদের যে ক্লাসটা আপনি স্যার সপ্তাহে 2টা করে নিচ্ছেন, এটা কি একটা করে নিয়ে মানে টাইমটা ডিলে করা যায় কিনা, এই কারণে যে আমরা মানে পড়ার মধ্যে থাকলাম আর কি। কারণ না ভাই, আমি কেন বলতেছি, ধরেন আমাদের ক্লাসটা যদি 11 তারিখে শেষ হয়ে যায়, হ্যাঁ, তো দেখবেন এক্সাম দিতে দিতে যদি আমরা আগস্টে গিয়ে এক্সাম দেই, তাহলে কিন্তু আমাদের মাঝখানে ক্লাস ছাড়া অনেক বড় গ্যাপ পড়ে যাবে। তো দেখেন ক্লাসটা থাকলেও দেখা যায় কি যে অ্যাটলিস্ট একটা পড়াশোনার মধ্যে মানে কি করা হয় আর কি, স্যার কোশ্চেন করলো বা পড়াইতেছে। তা আমার কিটা হচ্ছে এই জন্য আর কি বলা, কারণ দেখবেন 11 তারিখে ক্লাস শেষ হলে এক্সাম আগস্টের মাঝামাঝিও দিতে পারবো কিনা আমরা, মানে সন্দেহ আছে, কারণ বাংলাদেশের সিচুয়েশন যে। সালমানের কথাটা ভুল না আসলে। সালমানের কথাটা ঠিক আছে, বাট এটা করা যায় কেন? ফর এক্সাম্পল আপনি যে মক গুলো নেবেন, এইটা আমাদের একটা ক্লাস নেবেন রবিবারে, আর শনিবারে এর ভিতরে মক নিয়ে নেবেন না। তাহলে আপনার যেটা বললেন, আবার মাঝে মাঝে মক নিয়ে দেওয়া মানে হচ্ছে আবার, তাহলে ডেট গুলা বলেন। আজকে হলো 27 তারিখ, তাহলে আমি 3 তারিখে কি ক্লাস নেব? না, ক্লাসটা রবিবারে নেবেন আর মকটা হচ্ছে শনিবারে নেবেন, তার মানে আমরা একটু টাইম পেলাম। মানে সামনে 3 ক্লাস নেব না। না স্যার, মানে এই সময় আমাদের ক্লাসটা শেষ হয়ে যাক, আমাদের ক্লাসটা শেষ না করে তো আবার 3 তারিখ 4 তারিখ আমাদের 3 তারিখ 4 তারিখ এবং 10 তারিখে আমাদের ক্লাস হচ্ছে, ক্লাস শেষ হয়ে যাক। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সালমানের কথা বুঝেন নাই। না লোকমান, ক্লাস শেষ হয়ে গেলে তো ক্লাস শেষই হয়ে গেল, ঠিক আছে। আমি যেটা বলতেছি, ধরুন আমার ক্লাস শেষ হলো, এরপর আমার 3টা মক, আমার 3টা উইক নেই, একটা উইকে একটা মক দেব, সেই উইকে না স্যার এটা আপনি বুঝেন নাই। ব্যাপারটা হচ্ছে আমি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আমার পাচ্ছেন না। হ্যাঁ, ক্লাস শেষ হওয়া মানে হচ্ছে স্যার যত ইফেক্টিভ ভাবে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তখন আপনার 3টা মক শেষ হওয়ার পরে আমি আসবো একদিন রিভিউতে। স্যার তো ওই মকের মধ্যে তো সালমান যেটা বলতেছে যে এখন থেকে 1 সপ্তাহ 2টা ক্লাস না করে একটা করি, যাতে যাই। হ্যাঁ ভাই, এটা ভালো, তাহলে এটা হলে ভালো হয়। আমরা পড়াশোনার মধ্যে থাকবো, একটা কিসের ভিতরে থাকবো আমরা। ঠিক আছে, তাহলে শনিবারে পরিবর্তে রবিবারে ক্লাস করা যায় আর কি। সেটা আমরা আলোচনা ভিত্তিতে ঠিক করব, ভালো বলতে পারবে আর কি। হ্যাঁ, সালিন ভাইয়ের সাথে কথা বলে, কারণ এটা তো আমি জাস্ট আমার কনসার্নটা বললাম যে এটা হইলে ভালো হয় আর কি। কারণ অগাস্টের যদি আমরা একটু ইন্টারাপ্ট করি, আমরা যদি এক সপ্তাহে একটা করে করি, সেই ক্ষেত্রে ভাইয়া আসলে এটা কি মানে ওনার এন্ড থেকে কোনো প্রবলেম আছে কিনা, এটা একটা মেইন বিষয়। আমাদের এন্ড থেকে তো আসলে ওইভাবে কোনো সমস্যা নাই, যদি এক্সামের কোনো ডেট নিয়ে কোনো ঝামেলা না থাকে, যদি ক্লাস পিছালে। আচ্ছা, আপনাদের জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি একটু ছাড় দিতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা, মানে আমি এই ছাড়টা দিতে পারবো, সমস্যা নাই। কারণ হচ্ছে যে আমার শনি রবিবার ছুটি, তো শনিবার রবিবারে আমি অ্যাকচুয়ালি অফিসের তো কোনো কাজ করা লাগে না। আমি অন্য জায়গায় ঘুরতে গেলে কিন্তু ঘোরা বন্ধ, লকডাউন বন্ধ। জি জি, তাহলে কি ভাই আমরা নেক্সট উইক থেকে একদিন করে নিব ক্লাস নাকি? হ্যাঁ, ইচ্ছা আপনি করতে পারেন। সবাই যদি এগ্রি করে তাহলে আমরা হয়তো একদিন করে নেক্সট উইক থেকে সবাই এই কারণেই ভালো হবে যে আমরা ওই পড়াশোনার ভিতরে থাকবো আর কি। এটা ভালো আর কতটুকু করা লাগে ক্লাসের ভিতরে থাকবো। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার আমাদের মক টেস্ট রবিবার হয় তাহলে ভালো হয় আমাদের। অর্গানাইজেশনাল রবিবার এক্স্যাক্টলি অর্গানাইজেশনাল ডিসিশনটা একটু জানাবেন সবাইকে, তাহলে সবাই রবিবার না শনিবার, এটা রবিবার দিন আসলে কিছু অফিশিয়াল কাজও থাকতে পারে, ব্যাংক ট্যাঙ্কে। আমি বলি আপনাকে শনিবার হলে ভালো হয়। শনিবার হলে ভালো হয়। শনিবার যেটা সুবিধা হয় সেটা শনিবার নাকি রবিবার, এটা আপনার দরকার হলে ভোটাভুটি করেন, ভোটাভুটি করে যেদিকে জল করতে হবে সেদিকে যান। এটা স্কাইপে ভোটাভুটি করে সালেহিন ভাই একটা ডিসিশন দিতে পারে। হ্যাঁ,
এরপরে আমার মনে হয় শনিবারে সবাই এগ্রি করবে, এবং এটাই। রবিবারে অনেকে। হ্যাঁ, রবিবার দিন কাজ থাকে আসলে। শনিবারই বেটার আমার মনে হয়। শনিবার আমরা তাহলে আমরা তাহলে শনিবারেই যাই। আর আরেকটু জাস্ট আমি ওই রুবন ভাই আর ইফতেখার ভাইয়ের সাথে একটু কথা বলে নিতে হবে আর কি, যেহেতু আমরা চেঞ্জ করতেছি জিনিসটা। হ্যাঁ, এটা ওনাদের অর্গানাইজেশন ডিসিশন হ্যাঁ। দরকার। জি 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 চেঞ্জ করাটার থেকে এই চেঞ্জটা হচ্ছে অর্গানাইজেশন থেকে ফাইনালি ডিসাইড করতে হবে। শিওর ভাই, আমি তাহলে ওই যে ওনাদের টিম লিডার যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলে ইনশাআল্লাহ দেখি সোমবারে একটা আপডেট দিয়ে দিব আর কি। ওকে, সোমবার বলতে কালকে? জি, টুমরো ইনশাআল্লাহ। ওকে। সেক্ষেত্রে আমাদের মক টেস্ট গুলি কি সব ক্লাস শেষের পরে হবে, প্রতি সপ্তাহে একটা করে? মক টেস্ট আমি কি করে নেবো আগে? শেষ না করলে কি হবে দিবেন মক টেস্ট? এইটাই, সব ক্লাস শেষ করার পরে তো আমরা মক টেস্টে যাব। সেটাই তো, মানে জাস্ট উই আর ডিলেইং আমাদের প্রসেসটা মানে গো থ্রুটা ডিলে করতেছি, লজিক্যালি ডিলেইং। এই এজিনেশন ডিলে বলে, এজিনেশনটা যেন একটু ডিলে করা যায়, বুড়া যাতে কম হয় তাড়াতাড়ি। জাস্ট আমরা পড়ার আমাদের তাহলে ভাইয়া শেষ হওয়ার কথা ছিল 11 তারিখে অফিশিয়ালি, জুলাইয়ের 11 তারিখে, কিন্তু এখন তাহলে শেষ হতে যাচ্ছে ভাইয়া ইভেন আফটার ঈদ, আমার মনে হয় 31st জুলাইতে নাকি? হ্যাঁ, 5টা ক্লাস এখনো বাকি আছে। 1 জুলাই, তাই তো? 31 জুলাই। জি ভাই, জি, কারণ মাঝখানে বোধহয় একটা ক্লাস গ্যাপ যেতে পারে ওই এর জন্য, ঈদের বন্ধের জন্য। ঈদের বন্ধের জন্য, হ্যাঁ। জি, ঠিক আছে। ওকে, আমরা অল স্যাটারডে, হ্যাঁ 31 তারিখ শেষ হবে ইনশাআল্লাহ। জি ভাই, ঠিক আছে তাহলে। ঠিক আছে। একটু সবশেষে একটু স্যার রিকোয়েস্ট করব স্যার, একটু স্কাইপে আপনি একটু ফ্রি টাইমে আপনি একটু দেখে নিন, আমি একটা মেসেজ দিলাম আপনাকে। আচ্ছা, আমি দেখতে গেছিলাম কিন্তু আপনারা কথা বলছেন বলে। জাস্ট অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা এটা একটুখানি আমাকে জাস্ট একটু জানাই দিন, তাইলেই হবে। মানে আমি কি অথবা আমরা এইভাবে চেক করব কিনা দেখে। হ্যাঁ, আপনি যে এখনই বলতেছি অফ টাইম না, এটা হলো আপনি দিয়েছেন এস থেকে N1, এটাই তো না? জি জি, পাথ প্রথমে পাথ, পরে হচ্ছে স্টেটমেন্ট। প্রথমে পাথ দিয়েছেন, ওকে। এখানে দিয়েছেন এস N1, দেন N2, তারপরে N4, N5, N6, N8 and 9E। ওকে, একটা বাদ গেল। আবার 2 হচ্ছে N1 থেকে 3 দিকে গেছে, 3 দিকে গেছে, কিন্তু আপনি 6 দিয়ে বের হয়েছেন। ওকে, ঠিক আছে। এরপর আবার N1 এর থেকে 2 দিকে গেছে, 7 দিয়ে বের হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে 3 থেকে N1, সরি 4টা কোনটা? 4টা গেল দিক দিয়ে। 5টা হচ্ছে N1 থেকে 3 থেকে যাওয়ার পরে 9 এ চলে গেছে। ঠিক আছে, হয়েছে ঠিক তো? আছে ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা এইভাবে লিখে নিলেই তো সুবিধা, তাই না? যদি সুডোকোডও দেয় ওইখান থেকে আমরা এরকম নোট করে তারপর ডিফাইন করলেও তো সুবিধা। হ্যাঁ, জি জি, ঠিক আছে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হলে হয়ে যাবে। শুনুন, পরীক্ষা তো কঠিন হবে না আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে, আর যদি না বুঝতে পারেন তাই কঠিন। না বুঝতে বিষয়টা হচ্ছে একটা লেখা, যদি লেখাটা আপনার জ্ঞানের মধ্যে হয় তাহলে সহজ, আর যদি না হয় তাহলে এটা লেখাটাই কঠিন। তাহলে 27 মান উপর দিয়ে যাবে। আর হচ্ছে ভুলে না গেলে কঠিন আর কি। আরে ভুলে গেলে আসলে কিছু করার নাই আপনার। আচ্ছা, কোশ্চেনে আরেকটা জিনিস খেয়াল করেন, ওই যে K1, K2, K3 দেওয়া থাকবে। স্যার এইগুলোতে কি এই যে K1 K2 যেটা বললেন, এইগুলোতে কি 4 নম্বর চ্যাপ্টারে যে ফ্লো ডায়াগ্রাম অথবা বেশিরভাগই K2 আর K3, মানে 3 মানে মিনিট থাকবে আর কি সময়। হ্যাঁ, K3 মানে অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লাই করার নলেজ। তো K1 যদি আমি ওই K1 নিয়ে জিজ্ঞেস করতে চাইছিলাম, আর একদিন একটু জিজ্ঞেস করছিলাম যে K1 যে কোশ্চেনের মধ্যে থাকতেছে, কিন্তু আমরা পড়ার মধ্যে থেকে কিভাবে বুঝবো যে এইটাই K1 এর কোশ্চেন এগুলা থেকে আসবে? সেগুলো তাহলে আমরা মানে মুখস্থ বলেন বা যে এইভাবে মনে রাখার যে বিষয়টা, কোশ্চেনটা আসলে টপিকের উপরে K1 হয় না, কোন একটা টপিকে K1, K2, K3, K4 সব কোশ্চেনই করা যায়। আমি বললাম যে তো রিমেম্বারিং যতটুকু জানি, আমি বললাম যে একটা ফর্মুলা বলেন তো আপনি, দিস ইজ K1। আচ্ছা, আমি বললাম যে ফর্মুলাটা এক্সপ্লেইন করেন তো, তখন বলবেন যে এটা K2। এখন আমি বললাম যে একটু অঙ্ক দিলাম, আপনি একটু করেন তো, দিস ইজ K3।
এবার আর একটা অঙ্ক দিলাম, আচ্ছা দুইটা রাস্তায় করা যায়, কোনটা ভালো? এই ফর্মুলা না ওই ফর্মুলা? তখন হবে K5। আচ্ছা আচ্ছা। তারপর আপনি বলেন আচ্ছা নতুন কোন ফর্মুলা আবিষ্কার করা যায় না, হয়ে গেল K6। জিনিস টপিক একটাই। কিন্তু স্যার মানে এই যে K3 মানে তো 3 মিনিট তাই না? নাকি 3 মিনিট? হ্যাঁ। হ্যাঁ, তাই যদি হয়, আমি যদি এই 3 মিনিটের জায়গায় আমার সময় বাঁচাতে পারি, তাহলে অন্য জায়গাটা ওটা হিসাবও করতে পারবেন না আপনি। শোনেন, পরীক্ষার হলে এত খেয়াল থাকবেন। আপনাকে শুধু আমি এই কারণে বলছি, K1 মানে হচ্ছে মুখস্থ করা। আপনার যদি মনে না থাকে সময় নষ্ট করেন না। কারণ এমন না যে আপনি বুদ্ধি করে বের করবেন, এটা মুখস্থ জিনিস। আমি গাছের নাম গাছ মনে নাই, এখন আমরা বুদ্ধি করা দরকার আছে? স্যার না, মনে নেই তো মনে নাই, স্কিপ করেন, অত চেষ্টা করেন না। এখানে যেখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে সেখানে আপনি সময় দিতে পারেন। আচ্ছা দেখি কি করে করা যায়, এটা হলে এটা, ওইটা হলে এটা। হ্যাঁ, কিন্তু K1 আপনি যদি বলেন যে K1 নিয়ে বসে আছেন, আমি বলবো যে আপনি এটা পাগল, খালি আপনার বাসায় জানে না। স্যার কাইন্ডলি একটু আগে স্লাইডটাতে একটু যাবেন স্যার। আচ্ছা জাস্ট স্যার একটা মিনিট। স্যার এখানেতে স্যার ডিসিশন যে স্যার তিনটা হইতেছে স্যার, তিনটা স্যার কিভাবে? আমার কাছে স্যার মনে হচ্ছে দুইটা স্যার, কিন্তু তিনটা কিভাবে হইতেছে স্যার আমাকে একটু কি ডিসিশন তিনটাকে? কোনটা? হ্যাঁ তিনটাই তো হবে ডিসিশন। আপনি দুইটা কেন বললেন? ডিসিশন বলেন তো। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। জি স্যার জি স্যার ওই স্যার একটা স্যার লুপ বের হয়েছে, ওইটা স্যার মিস হয়েছিল। জি স্যার রাইট, ইয়েস। ফার্স্ট টাইম স্যার এটা কি খেয়াল করছে কিন্তু যে তানভীরটা দেখতে কি এটা লুপ না, কিন্তু লুপ কে বললো? লুপ না স্যার, এটা হচ্ছে যে পাঁচ যেটা আসছে স্যার ডান সাইড দিয়ে, বাইপাস রোড রাইট। পরে যে সালমান ভাইটা তানভীর ভাইটা দেখতে গিয়ে তখন স্যার আসলে মিস হয়ে গেছে, সত্যি হয়েছে। তানভীর ভাই ডায়াগ্রাম হয় নাই, ডিরেকশন দেয় নাই। হ্যাঁ হইছে, ভালো করে দেখো, মনে করে নাও, মনে করে নাও। তাহলে মোটামুটি ঠিক আছে। হ্যাভ এ গুড ডে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে জি স্যার তাহলে লিভ করতে দিন স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।